আচ্ছা, আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির একটা ইম্পর্টেন্ট পার্ট শুরু করতে চলেছি, ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। মোটামুটি আগের ব্যাচে যখন আমি পড়িয়েছিলাম 3টে ক্লাস লেগেছিল, কারণ এটা একটা ভাস্ট টপিক, অনেক কিছু জিনিস আছে। যেহেতু এবারে আমরা ডিসাইড করেছি যে আর একটু কম্প্রিহেন্সিভ, আরো কিছু ইনফরমেশন, এক্সাম রেলিভেন্ট পয়েন্ট কিছু দেওয়া যায় কিনা, সেটা যেখানে যেখানে সম্ভব আরো এক্সট্রা পয়েন্ট দেওয়ার মতো সেখানে সেখানে দেওয়ার জন্য আমরা ভেবেছি, সেইভাবে ভেবেছি। সেক্ষেত্রে এবারেও ক্লাসটা 3টে ক্লাসই লাগবে। তো আরেকটা জিনিস আমি বলে দিই, তোমরা হয়তো যারা এবছর প্রিলি দিয়েছো তারা হয়তো দেখেছো যে স্পেসিফিক্যালি হিস্ট্রি আর জিওগ্রাফিতে ট্র্যাডিশনাল জায়গাগুলো থেকে কম কোশ্চেন এসছে, নন ট্র্যাডিশনাল জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি এসছে। মানে পিএসসি ইজ মুভিং টুয়ার্ডস টু নিউয়ার ডাইরেকশন, মানে নতুন নতুন চ্যাপ্টার, যে চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন এতদিন পর্যন্ত কম আসতো এবং যে চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন বেশি আসতো, এটার মধ্যে এখন চেঞ্জেস হচ্ছে। ফিজিওগ্রাফি এমন একটা টপিক যেখান থেকে আগে প্রচুর কোশ্চেন আসতো, কিন্তু ধীরে ধীরে কোশ্চেন আসা কম হয়েছে, অন্যান্য জায়গাগুলো থেকে কোশ্চেন ওরা বেশি দিচ্ছে। তার মানে এই নয় যে এটাকে আমরা হালকাভাবে দেখবো, এত একটা ভাস্ট জিনিস, আমাদের এটাকে বড়ভাবেই ভাস্ট কম্প্রিহেন্সিভ ওয়েতেই পড়তে হবে। আচ্ছা, সেকেন্ড ব্যাচ থেকে কে কে আছে একটুখানি হ্যান্ড জেস্টার অন করো দেখি, একটু দেখে নি নামগুলো। জাস্ট আমি হ্যান্ড। আছি স্যার, মুকলেশ্বর শেখ। হ্যাঁ, আমি নাম অডিও বলতে বলছি না, জাস্ট হ্যান্ডটা ইউজ করো। 4 জন। স্যার আমি আছি বিদিশা সর্দার। ঠিক আছে, ঠিক আছে, আর বলতে হবে না, দেখলাম মোটামুটি নাম। ঠিক আছে, তোমরা প্রথমবার করবে, আগের দিন জিওগ্রাফি ক্লাস নিশ্চয়ই করেছো 2 সপ্তাহ আগে। ঠিক আছে। আচ্ছা, আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম, আচ্ছা স্ক্রিনটা শেয়ার করি আগে। আচ্ছা, আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম এই যে লাস্টে আমরা একটুখানি ওয়ার্ল্ড জিওগ্রাফির কিছু অংশ যেগুলো নিউজে আছে, সেটার হচ্ছে গিয়ে জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভে দেখবো, জিওগ্রাফি রিলেটেড কিছু পয়েন্ট সেই সব জায়গাগুলো থেকে আছে কিনা বোঝার চেষ্টা করব। সেরকমই জাস্ট 5 থেকে 10টা মিনিট, খুব বেশি ডিটেলসে আমরা যাব না। এর ভেতরে ডেপথে যদি পরীক্ষায় কোশ্চেন আসে, আমাদের পারা সম্ভব নয়, কেউই পারবে না। এর মধ্যে থেকে যদি কোশ্চেন আসে আমরা পেরে যাব। তো সেরকমই একটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড জিওগ্রাফির অংশ হচ্ছে গিয়ে আরবিয়ান পেনিনসুলা। পেনিনসুলা কাকে বলে কেউ বলতে পারবে? ট্রাই করো, পেনিনসুলা কাকে বলে? চারদিকে যখন সমুদ্র থাকে, স্যার চারিদিকে তিন জলভাগ। 3 দিকে জলভাগ, একদিকে স্থল। 3 দিকে জলভাগ, তিন একদিকে দিকে জলভাগ এবং অপেক্ষাকৃত একটু সরু হবে স্যার। হ্যাঁ, 2/3 ওয়াটার থাকবে। তেমনি আমরা এখানে দেখতে পাচ্ছি আরবিয়ান পেনিনসুলা, এই পুরো জায়গাটা 3টে দিক জলভাগ, 1 নম্বর দিক, 2 নম্বর দিক, 3 নম্বর দিক, এই কারণে এটাকে পেনিনসুলা বলা হয়। পরীক্ষায় কোশ্চেন স্ক্রিন অবশ্যই। শেয়ার করেছেন? স্ক্রিন শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো যে দেখতে পাচ্ছ না, একবার বেরিয়ে গিয়ে ঢোকো। আচ্ছা, তাহলে 3 দিকে জলভাগ থার, মাঝখানে এক ভাগ স্থল হলে 3 দিক ঘেরা জলভাগ অংশগুলোকে আমরা জেনারেলি পেনিনসুলা বলি। আচ্ছা, আরবিয়ান পেনিনসুলা বলতেই আমাদের প্রথম যে জায়গাটার কথা মনে পড়বে সেটা হচ্ছে গিয়ে সৌদি আরবিয়া। এটা হচ্ছে গিয়ে এই অঞ্চলে, আমি পুরো স্ট্রিক্টলি জিওগ্রাফিক্যাল পয়েন্টগুলো বলছি, অন্য এখন ইন্টারন্যাশনাল নিউজে কি হচ্ছে না হচ্ছে এগুলো সব আমরা যদি ইন্টারন্যাশনাল রিলেশন কোনোদিন পড়ি তখন আমরা আলোচনা করব। সৌদি আরবিয়া হচ্ছে গিয়ে আরবিয়ান পেনিনসুলার লার্জেস্ট কান্ট্রি, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, লার্জেস্ট কান্ট্রি। সৌদি আরবিয়ার রাজধানী কি? রিহাদ। রিয়াদ। এটা আমাদের মনে রাখতে হবে। সেকেন্ড লার্জেস্ট হচ্ছে গিয়ে কান্ট্রি, যদিও আরবিয়ান পেনিনসুলার মধ্যে পড়ে না, তাও আমরা হচ্ছে গিয়ে আরবিয়ান পেনিনসুলার মধ্যেই পড়বো যেহেতু পড়ার সুবিধার জন্য, সেটা হচ্ছে গিয়ে ইরান। ইরানের রাজধানী কি? তেহরান স্যার, তেহরান।
তেহরান। থার্ড হচ্ছে গিয়ে ইরাক। তার মানে তিনটে লার্জেস্ট কান্ট্রি আমাদের মনে রাখতে হবে। ইরাকের রাজধানী কি? বাগদাদ। 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 ইরানের রাজধানী হচ্ছে গিয়ে বাগদাদ। তিনটে ইম্পর্টেন্ট কান্ট্রি, ইম্পর্টেন্ট ডিসেন্ডিং অর্ডারে লার্জেস্ট কান্ট্রি। এছাড়া আর কি কি কান্ট্রি রয়েছে? যেমন ইয়েমেন। ইয়েমেনের রাজধানী কি? সানা। সানা। সানআ। সানা। প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। পাশেই রয়েছে আমাদের ওমান। ওমানের রাজধানী কি? বেইরুট। না। বেইরুট স্যার। স্যার ওমানের কুয়েত কি? রাজধানী মাস্কাট। শুনতে পাচ্ছি না, সবাই একসাথে বলছো। ম্যাসকট। মাস্কাট হবে। ম্যাসকট না, মুস্কাট বা মাস্কাট। মাস্কাট। তারপরে আছে ইউএই। ইউএই রাজধানী কি? আবু ধাবি। আবুধাবি। আবুধাবি। আবু ধাবি। আর কি আছে? কাতার। কাতারে আগের বার ফুটবল বিশ্বকাপ হয়েছে, আমরা জানি। দোহা, কাতারের দোহা। রাজধানী দোহা। দোহা। আর একটা ছোট আছে, কি দেশ আছে একটা ছোট? স্যার কুয়েত। হ্যাঁ, কুয়েতটা মিস করেছি, sorry, হ্যাঁ, বাহারিন। বাহারিনের রাজধানী কি? মানামা। মানামা। কুয়েতটা মিস করেছি আমি। কুয়েতের রাজধানী কি? কুয়েতের রাজধানী কুয়েত সিটি। রাজধানীগুলো তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যখনই ওয়ার্ল্ড জিওগ্রাফির আমরা কিছু পড়বো। আর কি মনে রাখতে হবে? সেটা হচ্ছে কি তোমাদের কাজ মনে রাখা। একটা হচ্ছে কি এদের কারেন্সি, অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট যেগুলো, যেমন সৌদি আরবিয়া, ইরান, ইরাক। আচ্ছা, এই সিরিয়া, জর্ডান, এই পার্টগুলো তোমরা যেটা দেখছো, এটা এখন আমি এটার মধ্যে পড়াচ্ছি না, ইচ্ছে করেই পড়াচ্ছি না। যখন মেডিটেরিয়ান সি পড়াবো, ওই অংশটা পড়াবো, ওখানে পড়িয়ে দেবো ইসরায়েল, প্যালেস্তাইন, ওই সবগুলো। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, কারেন্সি ছাড়া আমরা আরেকটা কি পড়তে পারি? ওদের পার্লামেন্টের নেম। অন্তত সৌদি আরবিয়া আর ইরান, এই দুটো মনে রাখতে পারি, কিন্তু কারেন্সি বেশ কয়েকটা মনে রাখতে পারলে ভালো। পরীক্ষায় কোশ্চেন আসেই, বিভিন্ন পরীক্ষায়, নট জাস্ট ইন ডাব্লিউবিসিএস, মিসেলেনিয়াসেও আসবে। আচ্ছা, এবার যদি তোমাদের বলা হয় যে আরবিয়ান পেনিনসুলা আমাদের কাছে ইম্পর্টেন্ট কেন, কি কি পয়েন্ট হতে পারে? পেট্রোলিয়াম অয়েল ইম্পোর্ট করা। হ্যাঁ, প্রথমেই আমরা আসবে অয়েল অ্যান্ড গ্যাস। অয়েল অ্যান্ড গ্যাস সবচেয়ে বেশি আমরা এখান থেকে করি। আর কি পয়েন্ট হতে পারে? ফার্টিলাইজার। ফার্টিলাইজার তো স্যার ওই আছে, পার্টস অফ ডায়মন্ড দিয়ে লার্জ ডায়াসপোরা, এটা মানে কি? ডায়াসপোরা মানে কি? কোনো জনজাতির লোক আর এক দেশে থাকে যেটা। হ্যাঁ, মানে লার্জ ডায়াসপোরা মানে এখানে কি বোঝানো হচ্ছে? মানে ইন্ডিয়ানরা থাকে ওখানে সেই হিসাবে। হ্যাঁ, ইন্ডিয়ানরা থাকে ওখানে, হাই নাম্বার অফ ইন্ডিয়ান পপুলেশন দেয়ার। তো ডায়াসপোরা মানেই হবে কি? হাই রেমিটেন্স। রেমিটেন্স মানে কি? বাইরের দেশ থেকে যেটা ভারতে আসে সেটাকে বলা হয়। ইম্পর্টেন্ট সি রুট। 4 নম্বর। হ্যাঁ, 3 নম্বর ঠিক বলেছো। রেমিটেন্স মানে হচ্ছে কি, যেহেতু বেশি ইন্ডিয়ানরা ওখানে রয়েছে, তার মানে ইন্ডিয়ানরা তাদের বাড়িতে টাকা পাঠাবে, সেই হিসাবে আমরা অনেক কিছু জিনিস ইম্পোর্ট করতে পারি বা টাকা ভেতরে ঢোকে। আমরা ইকোনমিক্সে পড়েছি সেটা। রেমিটেন্স কার মধ্যে আসে, কোন অ্যাকাউন্টের মধ্যে আসে, কারেন্ট অ্যাকাউন্ট না ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমি এখন আলোচনা করছি না এগুলো। ইম্পর্টেন্ট সি রুট। সি রুটটা কি কি ইম্পর্টেন্ট আছে আর কি কি সি রুটের নাম আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে, সেগুলো আলোচনা করব। যেহেতু অয়েল অ্যান্ড গ্যাস, তার মানে এনার্জি সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এনার্জি সিকিউরিটি। তো এই সব কারণে হচ্ছে গিয়ে আমাদের সার্বিয়ান পেনিনসুলা ইন্ডিয়ার কাছে ইম্পর্টেন্সটা রয়েছে, ফর ইন্ডিয়া। স্যার আর একটা পয়েন্ট বলছি স্যার। হ্যাঁ, বলো। স্যার ওই যে চায়না যে স্যার মিশনটা নিয়েছে, যে নেকলেস অফ পার্লস, স্যার ওটাকে কাউন্টার করার জন্য যে নেকলেস অফ ডায়মন্ড স্যার ইন্ডিয়া যে কাউন্টার করার জন্য নিয়েছে, ওটার জন্য স্যার চাবার পোর্টটা তো স্যার ইম্পর্টেন্ট। ওটার জন্য চাবার পর তুমি অনেকটা দূরে চলে গেছো। ঠিক আছে, নেকলেস অফ পার্ল শুধুমাত্র, ডায়মন্ড শুধুমাত্র চাবাহার পোর্টের নয়, আরো অনেকগুলো পোর্ট আছে।
ওটাকে ঘিরে। যাই হোক, অত ডিটেলে আমরা যাব না। আচ্ছা, এখানে আমি বললাম কারেন্সি আর পার্লামেন্টটা পারলে দেখে রাখতে। আচ্ছা, এইবার হচ্ছে কি আমরা সি রুট গুলো দেখবো। দুটো সি রুট আছে, একটা হচ্ছে কি রেড সি রুট। এইখানে দেখো রেড সি। রেড সির আশেপাশে তোমাকে যদি বলা হয় কোন কোন দেশ রয়েছে, তোমার উত্তর হবে সৌদি আরবিয়া, ইয়েমেন, ইজিপ্ট, সুদান, ইরিট্রিয়া আর জিবুতি। এই পুরোটা হচ্ছে কি আমার রেড সি, লোহিত সাগর। লোহিত সাগরকে ঘিরে কোন কোন দেশ অবস্থিত, এরকম যদি এমসিকিউতে কোশ্চেন আসে। ইয়েমেনের নিচে আছে হচ্ছে গিয়ে গালফ অফ এডেন, এডেন উপসাগর। এডেন উপসাগর যে সংকীর্ণ অংশটা দিয়ে রেড সির সঙ্গে কানেক্ট করছে, এই অংশটাকে কি বলা হয়? সুইচ ক্যানেল। না, সুইচ ক্যানেল নয়। খুব বাবেল ইম্পর্টেন্ট। মন্ডল। বলো। স্যার বাবেল মান্ডব। বাবেল বাবেল মন্ডল। মান্ডব। বাব এল মান্ডব। যারা জানো না আরেকবার ভালো করে এটা দেখো, এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। বাব এল মান্ডব। এইদিকে আমাদের ইন্ডিয়া রয়েছে, এইদিকে হচ্ছে আরবিয়ান সি, আমরা জানি। আরবিয়ান সি এর এই পাশটা এসে হচ্ছে গিয়ে গালফ অফ এডেন হচ্ছে। গালফ অফ এডেন রেড সির মাধ্যমে যে সংকীর্ণ অংশটার মাধ্যমে কানেক্ট করছে, সেইখানে রয়েছে হচ্ছে গিয়ে আমাদের বাব এল মান্ডব প্রণালী। এই বাবেল মান্ডব কন্ট্রোল করে হচ্ছে গিয়ে ইয়েমেন। এখানেই একটা ইয়েমেন দেশের একটা ইম্পর্টেন্ট ট্রাইবস আছে। হুইতি না হাইতি এরকম কি একটা আছে। হাউতি। হাউতি ট্রাইবস আছে, যারা মূলত হচ্ছে গিয়ে ভায়োলেন্ট ট্রাইব। তারা হচ্ছে গিয়ে অনেকটা সময় হচ্ছে গিয়ে এই অংশটাকে কন্ট্রোল করে। তো ইম্পর্টেন্ট সি রুট, এখানের মধ্যে অয়েল অ্যান্ড গ্যাস রয়েছে, ইত্যাদি সব রয়েছে। তো এইখানে একটা প্রবলেমস আছে, সেই প্রবলেমে আমরা ডিটেলে যাচ্ছি না। আমাদের বাবেল মান্ডব মনে রাখতে হবে, কোন দুটো এরিয়াকে কানেক্ট করছে মনে রাখতে হবে, এবং রেড সি কে ঘিরে কোন কোন দেশগুলো রয়েছে মনে রাখতে হবে জিওগ্রাফিক পার্সপেক্টিভ। আচ্ছা, এই যে অংশটা রয়েছে আফ্রিকার, এই দিকটা তো আফ্রিকা, ইজিপ্ট, সুদান, ইথিওপিয়া, ইরিট্রিয়া, ইথিওপিয়া, জিবুতি। এই যে অংশটা রয়েছে, এই অংশটাকে কি বলা হয় কেউ বলতে পারবে? স্যার হর্ন অফ আফ্রিকা। হর্ন অফ আফ্রিকা। যখন বললে হর্ন অফ আফ্রিকা, হর্ন অফ আফ্রিকা কটা দেশ নিয়ে গঠিত? স্যার চারটে স্যার। কি কি নাম বলো? স্যার সোমালিয়া, ইরিট্রিয়া, ইথিওপিয়া আর জিবুতি। জিবুতি, হ্যাঁ। তাহলে একটা কনসেপ্ট আছে হর্ন অফ আফ্রিকা, ওই অংশটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসে, হর্ন অফ আফ্রিকা কাকে বলে। কি কি দেশ আছে? 1 নম্বর ইরিট্রিয়া। দেশগুলো সম্বন্ধে পড়তে হবে না, জাস্ট নামগুলো মনে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে গিয়ে জিবুতি। 3 নম্বর হচ্ছে গিয়ে ইথিওপিয়া। 4 নম্বর হচ্ছে গিয়ে সোমালিয়া। এবার অনেক জায়গায় তুমি দেখবে সোমালিয়া নেই, কারণ সোমালিয়ার একটা অংশ আছে সোমালিল্যান্ড বলে, সেটা এখন স্বাধীনতার জন্য লড়াই করছে। সুতরাং সোমালিয়া অনেক বইতে তুমি পাবে যে হর্ন অফ আফ্রিকার মধ্যে পড়ে না। সোমালিল্যান্ডকে অনেক দেশ এখন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছে। তো এটা নিয়ে একটা প্রবলেম আছে। তো এটা আমরা দেখলাম হর্ন অফ আফ্রিকা হয়ে গেল। আর কি আমাদের পয়েন্ট জানতে হবে? এখানে পয়েন্ট আমাদের জানতে হবে পুরো আরবিয়ান পেনিনসুলার লার্জেস্ট ডেজার্ট কোনটা। এটা বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসছে। লার্জেস্ট ডেজার্ট নাম বলতে পারবে কি? স্যার সাহারা। সাহারা আরবিয়ান পেনিনসুলায়? না না, ও সাহারা নয়, সরি। সাহারা নয়। রাব আল খালি। পরীক্ষায় আসবে কোশ্চেন, যদি ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কোশ্চেন দেয়। রাব আল খালি, এটা একটা গেল। যদি বলা হয় সেকেন্ড লার্জেস্ট ডেজার্ট কোনটা, সেকেন্ড লার্জেস্ট হচ্ছে জেবেল সামস। জেবেল সামস, ওমান। পরীক্ষা হয়তো সেকেন্ড লার্জেস্ট না দিয়ে এই ডেজার্টটার নাম তুলে দিয়ে বললো এটা কোথায় অবস্থিত, এটা অবস্থিত হবে ওমানে। আচ্ছা, আর কি কোশ্চেন আসতে পারে এখান থেকে? যদি বলা হয় যে এখানকার লার্জেস্ট অয়েল ফিল্ড কোনটা, যেটা পৃথিবীরও লার্জেস্ট অয়েল ফিল্ড, আমরা নাম শুনেছি গহর অয়েল ফিল্ড। গহর অয়েল ফিল্ড। যদি বলা হয় লার্জেস্ট গ্যাস ফিল্ড কোনটা,
আচ্ছা, গওহর অয়েল ফিল্ড সমান সৌদি আরবিয়াতে অবস্থিত। আর যদি বলা হয় লার্জেস্ট গ্যাস ফিল্ড, সেটা হচ্ছে কি নর্থ ফিল্ড, কাতারে অবস্থিত। এটা রিসেন্টলি একটা নিউজে আছে, ইন্ডিয়া অনেক কিছু করতে চেয়েছে। আচ্ছা, এখানে আমি তো আসল জিনিসই মিস করেছি। একটা আমরা পড়লাম এখানে, আর একটা হচ্ছে গিয়ে এইখানে আছে, এই অংশটায় আমরা জানি এটাকে বলা হয় স্ট্রেট অফ হরমুজ। প্রচুর নিউজে আছে। কেন নিউজে আছে কেউ বলতে পারবে এক লাইনে ছোট করে? স্ট্রেট অফ হরমুজ, যেটা গালফ অফ ওমান আর পার্সিয়ান গালফ, এই দুটো উপসাগরকে যুক্ত করেছে স্ট্রেট অফ হরমুজ, এই ছোট্ট সংকীর্ণ অংশটা। স্ট্রেট অফ হরমুজ কেন নিউজে আছে? স্যার ওই বিশ্বের 40% তেল এই জায়গা থেকে হয়। হ্যাঁ, সেটার স্যার জন্য তো নিউজে বেশিরভাগ নেই। ট্রেডটা এই ওটা স্যার রাস্তা মডার্ন দিয়েই যুদ্ধ হয় হচ্ছে, তো একটা এবং যুদ্ধ হচ্ছে, এই হরমুজ আর কি বলবো, প্রণালীটাকে ইরান ইরান বন্ধ ইরান। করে দেওয়ার কথা হয়েছে ওই কারণে। যুদ্ধের জন্য ইরানটা নিজের কন্ট্রোল নিয়ে বন্ধ করে দিয়েছে। ইউএস ইরান যখন যুদ্ধ হচ্ছিল, ইরান হচ্ছে গিয়ে এই যুদ্ধটার, এই স্ট্রেট অফ হরমুজ কখনো ক্লোজ করছে, কখনো এর ওপর হচ্ছে গিয়ে কমিশন চাপাচ্ছে, ক্লোজ অর কমিশন, মানে এর মধ্যে দিয়ে যতগুলো জাহাজ যাবে তাকে এত টাকা বা এত ডলার দিতে হবে, কন্ট্রোল করছে আর কি, ইন্টারন্যাশনাল রিলেশনের জিনিস। সুতরাং স্ট্রেট অফ হরমুজ আমাদের জানতে হবে ইরানের দক্ষিণ বা সাউথ ওয়েস্টে অবস্থিত, ইরানের সাউথ ওয়েস্টে অবস্থিত, যেটা পার্সিয়ান গালফ আর গালফ অফ ওমানকে কানেক্ট করছে। আচ্ছা, বাবেল মান্ডপের যখন বলতে যাবো, আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে একটা আইল্যান্ড আছে, হারিশ আইল্যান্ড। এই আইল্যান্ডটা হচ্ছে কি কন্ট্রোল দখল করেই হচ্ছে কি হাউতি গ্রুপ হচ্ছে গিয়ে এর ওপর হচ্ছে গিয়ে ভায়োলেন্স করে। হাউতি গ্রুপগুলো কি করে, পাশের দেশগুলো থেকে হচ্ছে গিয়ে মেয়েদের ধরে নিয়ে আসে, ক্যাপটিভ করে নিয়ে এসে এই আইল্যান্ডে রাখে, এবং তার ট্রেডের মাধ্যমে, সেই ওমেন চাইল্ড ট্রেডের মাধ্যমে হচ্ছে গিয়ে ওরা হচ্ছে গিয়ে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করে। কমপ্লিকেটেড জিনিস, শুধু হ্যারিস আইল্যান্ড এই জিনিসটা মনে রেখো, এটা বাবেল মান্ডপে অবস্থিত। ঠিক আছে, আর কিছু আমাদের স্ট্রেট সম্বন্ধে লাগবে না। লার্জেস্ট অয়েল ফিল্ড, লার্জেস্ট গ্যাস ফিল্ড বললাম। আচ্ছা, এছাড়া আমাদের লাগবে হচ্ছে গিয়ে, হ্যাঁ, এই অঞ্চলের হচ্ছে গিয়ে যদি বলা হয় লার্জেস্ট মাউন্টেন অফ সাউথ আরবিয়ান পেনিনসুলা, সেটা হবে হচ্ছে গিয়ে সারাওয়াত রেঞ্জ। সারাওয়াত রেঞ্জ, এটা কোথায় অবস্থিত, কিরকম ভাবে অবস্থিত? পুরো এই রেড সি বরাবর এরকম অবস্থিত, পুরো রেড সি কে গার্ড করে করে সারাওয়াত রেঞ্জ অবস্থিত, এই অংশটা সারাওয়াত রেঞ্জ, লার্জেস্ট বা লংগেস্ট মাউন্টেন অফ আরবিয়ান পেনিনসুলা। তারপরে সেকেন্ড লার্জেস্ট হচ্ছে গিয়ে দোফান, দোফান সেটা অবস্থিত ওমানে। ওমানে পুরো এইরকম জায়গাটা পুরো এরকম ঘিরে এইরকম অবস্থিত। কালার চেঞ্জ করে দিই, সরি, দোফান, দোফান মাউন্টেন্স। 4 নম্বর হচ্ছে গিয়ে লংগেস্ট রিভার, রিভার হচ্ছে গিয়ে ওয়াদি আল রুমা। এটা একবার সিজিএল এ এসেছিল, এটাকে সিজিএল এ রিমা করে এরকম করে এসেছিল, এই নামটা দিয়ে এসেছিল। হলো, এ তো গেল আরবিয়ান পেনিনসুলা। কিন্তু যদি আমি স্পেসিফিক্যালি, যেহেতু ইরান এখন নিউজে আছে, ইরানের ইম্পর্টেন্ট মাউন্টেন আর ইম্পর্টেন্ট রিভার, এটা যদি একটু জেনে নিই, ইরানের স্পেসিফিক্যালি ইরানের ক্ষেত্রে কি কি হবে, 2-3টে পয়েন্ট। এক হচ্ছে গিয়ে ইরানে দুটো ইম্পর্টেন্ট মাউন্টেন্স আছে, একটা হচ্ছে জারগোস, আরেকটা হচ্ছে গিয়ে অ্যাল অর এলব্রোস। কোথাও এলবোর্স পাবে, কোথাও এলব্রুস পাবে। ইরানে ইম্পর্টেন্ট নদী আছে, সেটা হচ্ছে গিয়ে কারুন, কারুন রিভার। আচ্ছা, আমরা জানি টাইগ্রিস আর ইউফ্রেটিস এই দুটো নদী কোথায় অবস্থিত, কেউ বলো একটু? ইরাকে ইরাক। ইরাকে অবস্থিত। কিন্তু এই দুটো নদীরই উৎপন্ন কিন্তু ইরানের জারগোস মাউন্টেন থেকে। এই দুটো নদী যখন মিলিত হচ্ছে, মিলিত হয়ে এই দুটো নদীর মিলিত প্রবাহের নাম,
নয়েজ আসছে কারুর। টাইগ্রিস আর ইউফ্রেটিস দুটির মিলিত প্রবাহের নাম কি? সেটা হচ্ছে গিয়ে সাত এল আরব। সাত এল আরব দুটোর মিলিত প্রবাহ এখান থেকে উৎপন্ন হয়েছে। দুটো নদী মিলিত প্রবাহ, সরি কি লিখলাম এরকম ভাবে, মিলিত প্রবাহ এখানে এসে কুয়েতের পাশে এসে পার্সিয়ান গালফে এসে পড়েছে। দুটোর মিলিত প্রবাহের নাম হচ্ছে গিয়ে সাত এল আরব। তো এই কটা পয়েন্ট আমার মনে হয় জিওগ্রাফিক পার্সপেক্টিভ থেকে আমাদের এই আরবিয়ান পেনিনসুলা থেকে মনে রাখলেই এনাফ হবে। কারোর কিছু বুঝতে অসুবিধা আছে কিনা বলো, আমরা এবার আসল পড়ায় ঢুকবো। স্যার বলো। স্যার ওই যে ওই লার্জেস্ট একজন বলো। স্যার ওই লার্জেস্ট সেকেন্ড যে ডেজার্টটা লিখেছেন একবার বলে দেবেন, ওইটা বুঝতে পারছি না লেখা। জেবেল সামস, JEBELSHAMS, জেবেল সামস। স্যার স্যার ওই রাবলখালিটা কি সৌদি আরবে? রাভেলখালি সৌদি আরবে অবস্থিত, হ্যাঁ রাভেলখালি আচ্ছা সৌদি স্যার ওটা কি বাবেল মান্ডবটা কি হ্যারিস বললেন আইল্যান্ড? আর একবার? বাবেল মান্ডব কি বলছো? স্যার বাবেল মান্ডবটা ওটা সম্বন্ধে আপনি দু তিনটে পয়েন্ট বলেন, ওটা আর একবার বলে দিন না স্যার। বাবুল মান্ডব হচ্ছে গিয়ে তোমার গালফ অফ এডেন আর রেড সির মাঝখানে অবস্থিত। দেখো এখানে ম্যাপে রয়েছে, রেড সি আর গালফ অফ এডেনের মাঝখানে অবস্থিত। রেড সি কে ঘিরে কতগুলো দেশ রয়েছে সেগুলো আমি বললাম, সেগুলো তোমরা ম্যাপ খুলেও দেখে নিতে পারো। আর মাঝখানে যে সংকীর্ণ অংশটাকে এটাকে বলা হয় বাবেল মান্ডব, দুটো উপসাগরকে জয়েন করেছে। এবং বাবেল মান্ডপের মধ্যে হ্যারিস আইল্যান্ড রয়েছে, যেটাকে ক্যাপচার করে হচ্ছে গিয়ে আমাদের ইয়েমেনের হাউতি ট্রাইবসরা হচ্ছে গিয়ে ওখানে ভায়োলেন্স করছে। ব্যাস এইটুকুই আচ্ছা বলেছি। স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, লাস্ট কারোর কি কোশ্চেন আছে বলো। স্যার ওটা কি হ্যারিস আইল্যান্ড না হ্যানিস আইল্যান্ড? হ্যারিসও হতে পারে, অ্যানিসও হতে পারে, একটু দেখতে হবে। আচ্ছা স্যার ঠিক আছে। নামটা একটু দেখে নিও। ঠিক আছে, আমরা শুরু করছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওই লার্জেস্ট মাউন্টেন অফ আরাবিয়ান পেনিনসুলার ফার্স্টে স্যার কি লিখেছেন স্যার স্পেলিংটা? সারওয়াত। সারাওয়াত মাউন্টেন, সারাওয়াত SARAWAT, সারাওয়াত মাউন্টেন। ঠিক আছে, ওখানে সবকটা পয়েন্ট মনে না রাখলেও চলবে, এমন নয় যে ওখান থেকে কোশ্চেন আসবেই, জাস্ট আমরা একটুখানি ওপর দেখে নিলাম। ঠিক আছে, আমরা মেন জিনিসে ঢুকছি, টাইম ওয়েস্ট না করে। ইন্ডিয়ান ফিজিওগ্রাফিতে তিনটে ক্লাসে আমরা মোটামুটি পড়বো। একটা হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাসে আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে 1 নম্বর মাউন্টেন্সটা পড়বো, হিমালয়ান মাউন্টেন্স। তার মধ্যে হচ্ছে দুটো ইম্পর্টেন্ট মাউন্টেন্স অংশ আছে যেটা থেকে পরীক্ষা, মানে হিমালয় ছাড়াও দুটো ইম্পর্টেন্ট মাউন্টেন্স অংশ আছে, সেটা হচ্ছে গিয়ে ট্রান্স হিমালয়ান। যখন আমি আগের পড়িয়েছিলাম, আগের ব্যাচকে আমি ট্রান্স হিমালয় থেকে নোট বানাতে বলেছিলাম। আমি ইনক্লুসিভ নোট কারুর থেকে, অনেকেরই নোট আমাকে পাঠিয়েছিলে, কিন্তু কারুরই নোট আমার ইনক্লুসিভ লাগেনি। তো আমাদের যেহেতু পরীক্ষাটা সবসময় মনে রাখবে, আমাদের পরীক্ষাটা কিসে, আমাদের পরীক্ষাটা MCQ। সুতরাং আমি যদি এরম ভাবে নোট বানাই, একটা পুরো সেন্টেন্স লিখে একটা পুরো আমি এসের মতো প্যারাগ্রাফের মতো নোট বানাচ্ছি উইথ ম্যাপ বানাচ্ছি, খুব ভালো কথা, কিন্তু যদি ওরম ভাবে নোট বানাই তাহলে তো আমার পয়েন্টগুলোই চাপা পড়ে যাবে না, আমার খাটনিটাও বেশি হলো। সুতরাং আমাকে পয়েন্টগুলো এক্সট্রাক্ট করে নিয়ে পয়েন্টগুলোকে শুধু লিখতে হবে, যেখান থেকে MCQ কোশ্চেন জেনারেট হতে পারে। আজকে যদি আমাদের সাবজেক্টিভ পেপার হতো তখন আমরা অন্যরকম ভাবে পড়তাম। এটা ছাড়াও আমরা হচ্ছে কি আগের বারও ডিটেলে পড়েছিলাম পূর্বাঞ্চল হিলস, সেটাও দেখব। তো এই তিনটে পার্টে হচ্ছে কি আমাদের বাকি ক্লাসটা চলবে। আচ্ছা, যখনই ইন্ডিয়ার ফিজিওগ্রাফিক্যাল রিজিয়নস গুলো আমরা দেখবো, আমরা জানি চার রকম ভাগে হচ্ছে গিয়ে আমাদের ফিজিওগ্রাফিক রিজিয়ন বা ভারতের ভূপ্রকৃতিকে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে গিয়ে মাউন্টেনিয়াস রিজিয়ন, পর্বত আর পর্বত সংকুল অংশ। দুই হচ্ছে গিয়ে হিলি, এক সেকেন্ড একটুখানি দাঁড়াও। হ্যাঁ,
এক হচ্ছে গিয়ে মাউন্টেন্স, দুই হচ্ছে গিয়ে হিলি এরিয়া, পাহাড় সদৃশ্য এরিয়া, 3 নম্বর হচ্ছে গিয়ে প্ল্যাটেউ বা মালভূমি, 4 নম্বর হচ্ছে প্লেন বা সমভূমি। এই 4 জিনিসের মধ্যে, 4 ধরনের জিনিসের মধ্যে আমাদের সবচেয়ে বেশি ভূপ্রাকৃতিক অংশ কিন্তু প্লেনে, সমভূমি, তারপরে হচ্ছে গিয়ে প্ল্যাটেউ, তারপরে হিল, তারপরে মাউন্টেন। সুতরাং আমাদের কিন্তু এটাই ডিক্রিজিং অর্ডারে পরীক্ষায় যদি কোশ্চেন আসে মনে রাখতে হবে, প্রথমে প্লেন, তারপর হচ্ছে গিয়ে প্ল্যাটেউ, তারপরে হচ্ছে গিয়ে হিল, তারপরে হচ্ছে গিয়ে মাউন্টেন। এটা পরিষ্কারভাবে আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। পার্সেন্টেজ গুলো যদি মনে রাখতে পারো খুব ভালো হয়। এবার আমাদের জানতে হবে হিল আর মাউন্টেনের মধ্যে পার্থক্য কি। কেউ বলতে পারবে হিল আর মাউন্টেনের মধ্যে পার্থক্য কি? কখন আমি মাউন্টেন বলবো, কখন আমি 600 মিটারের নিচে হবে হিলস আর মাউন্টেনটা 600 মিটারের above height একদমই হবে। তাই। তাহলে 600 মিটার এই জিনিসটা আমাদের মনে রাখলেই হবে। এর উপরে উঠে গেলে আমি সেটাকে পর্বত বলবো, এর নিচে থাকলে আমি সেটাকে পাহাড় বলবো। পরিষ্কার হয়ে গেল জিনিসটা। এইবার হচ্ছে গিয়ে প্ল্যাটেউ কাকে বলে, মালভূমি কাকে বলে, ছোট করে টেবিল কেউ টপ বলো। থাকবে, ওই যে টেবিল টপ বলে না ওই রকম। আর একটু পরিষ্কার ভাবে জানতে চাইছি, অন্য কেউ একটু ট্রাই। আর উচ্চতা, 300 মিটারের বেশি। নিচে স্যার। এটা ব্যাচ 1-এ যারা আছো তাদের কিন্তু বলা উচিত। আমি বলেছিলাম প্ল্যাটিউ কিন্তু মালভূমির ক্ষেত্রে কিন্তু উচ্চতা কোনো ব্যারিয়ার নয়। একটুখানি কেউ নয়েজ আসছে, একটুখানি করো। প্ল্যাটিউর ক্ষেত্রে উচ্চতা কোনো ব্যারিয়ার নয়। প্ল্যাটিউর একমাত্র হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে তার উঁচু স্থানটা হচ্ছে গিয়ে সমপ্রায় বা পেনি প্লেন হবে। এই অংশটাকেই টেবিল টপ বলা হয়। উঁচু অংশটা হচ্ছে তীক্ষ্ণ হবে না, পাহাড় বা পর্বতের মতো, এইরকম টেবিল টপ হবে। উচ্চতা ভ্যারি নয়, উচ্চতা ভ্যারি করে না। যেমন যেমন এটা কেন বলা, পামির প্ল্যাটিউ, পামির প্ল্যাটিউর যে হাইয়েস্ট পার্ট তার উচ্চতা অলমোস্ট 7000 মিটার, তার অ্যাভারেজ হাইট হচ্ছে গিয়ে 3500 মিটার। সুতরাং অত উচ্চতায় হতেই পারে। যেমন পামির প্ল্যাটিউকে, পামির মালভূমিকে আমরা যেন বলি রুফ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ছাদ বলা হয়। এটাও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, রুফ অফ দ্য ওয়ার্ল্ড। যদি পরীক্ষায় কোশ্চেন আসে হাইয়েস্ট প্ল্যাটিউ ইন দ্য ওয়ার্ল্ড, উত্তর কি হবে? পামির Highest প্ল্যাটেউ টিবেটিয়ান। টিবেটিয়ান স্যার প্ল্যাটিউ, পামির or টিবেটিয়ান? টিবেটিয়ান, পামির হবে না, টিবেটিয়ান। স্যার এখানটা একটু ক্লিয়ার করে দেবেন, কারণ এটা নিয়ে একটু কনফিউশন থাকে। পামিরকে আমরা পৃথিবীর ছাদ বলছি তার হাইটের কারণে, আবার এদিকে মালভূমির না, যখন হাইস্ট হাইটের মালভূমি কারণে বলছি পামিরকে আমরা তখন পৃথিবীর ছাদ টিবেটিয়ান। বলছি? কোথায় লেখা আছে এটা? হাইটের কারণে বলছি না, হাইটের কারণে স্যার বলছি একটু না। ক্লিয়ার করে দেবেন হ্যাঁ তাহলে এই বলছি জায়গাটা একটু। পামির প্ল্যাটিউ হচ্ছে কি একটা গ্রন্থি মতো জায়গা, কারণ আমরা জানি পামির থেকে অনেকগুলো মালভূমি, অনেকগুলো পর্বত শৃঙ্গ বেরিয়েছে, পর্বতমালা বেরিয়েছে, যেটা আমরা ট্রান্স হিমালয়ানে দেখবো। পামির প্ল্যাটিউর অ্যাভারেজ হাইট 3500 মিটার এবং হাইয়েস্ট হচ্ছে গিয়ে, হাইয়েস্ট অংশটা হচ্ছে গিয়ে অলমোস্ট 7000 মিটার। এত উঁচুতে অবস্থিত বলে হাইয়েস্ট পিকটা, সেই কারণে ওকে হয়তো রুপ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। এটার কোনো এরকম সবসময় তুমি জিওগ্রাফি লজিক্যাল রাখতে পারবে না। যেমন হচ্ছে গিয়ে কে টু যেমন হচ্ছে কি আমরা জানি কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ, কে ব্ল্যাক মাউন্টেন বলা হয়, কিন্তু কে টু কি দেখতে ব্ল্যাক? দেখতে তো ব্ল্যাক নয়, তো নাম এরকম হয়ে যায়। কিন্তু হাইয়েস্ট প্ল্যাটিউ ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে কি টিবেটিয়ান প্ল্যাটিউ, কারণ ওর অ্যাভারেজ হাইট 4500 মিটার, 4500, তার থেকে অনেকটাই বেশি। 2 নম্বরে আছে হচ্ছে গিয়ে, 2 নম্বরে এশিয়ার মধ্যে, সারা পৃথিবীতে হচ্ছে কি এরকম আরো অনেক আছে, সেটা নিয়ে অনেক মানে কি বলবো মনোমালিন্য আছে যে সেকেন্ড হাইয়েস্ট কোনটা। কিন্তু যদি আমাদের এশিয়ার মধ্যে বলা হয় তাহলে উত্তর হবে হচ্ছে গিয়ে দেওসাই প্ল্যাটিউ। আমার মনে হয় না সেকেন্ড হাইয়েস্ট আসবেও বলে, জাস্ট আমি পয়েন্টটা পেয়েছি বলে লিখে দিলাম, পাকিস্তানে অবস্থিত। তাহলে আমরা এখানে কি কি দেখলাম? 600 মিটার, এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে। হিলস আর মাউন্টেন, সবচেয়ে বেশি আমাদের প্লেন রয়েছে। ডিসেন্ডিং অর্ডারে যদি আমরা সাজাই, প্লেন, প্ল্যাটিউ, হিল, তারপর মাউন্টেন।
প্ল্যাটিউর হচ্ছে কি উচ্চতার সঙ্গে কোনো সম্পর্ক নেই, বিভিন্ন উচ্চতার হতে পারে, 300 মিটারও হতে পারে, আবার 3000 মিটারও হতে পারে। শুধু ওর টপটা হচ্ছে কি পেনিপ্লেন বা টেবিল টপ থাকতে হবে। আমরা দেখলাম হাইয়েস্ট প্ল্যাটিউ হচ্ছে গিয়ে টিবেটিয়ান প্ল্যাটিউ, যার অ্যাভারেজ হাইট 4500 মিটার। আর পামির বলে আরেকটা প্ল্যাটিউ রয়েছে, যেটা হচ্ছে গিয়ে 3500 হচ্ছে অ্যাভারেজ হাইট, হলেও যেহেতু অনেকগুলো পর্বতশৃঙ্গ ওখান থেকে বেরিয়েছে, সেই জন্য এটাকে রুফ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। হয়ে গেল। আচ্ছা, এরপরের আমরা স্লাইডে যাই। নর্থার্ন মাউন্টেন রেঞ্জ আমরা শুরু করছি। নর্থার্ন মাউন্টেন রেঞ্জ, তার মধ্যে হিমালয় পড়বে আর ট্রান্স হিমালয়ান রেঞ্জও পড়বে। আমরা জানি এটা একটা এইরকম একটা সাইজের হয়, অনেকটা সি এর মতো। এইখানে একটা সিনটেক্সিয়াল বেন্ড আছে, এইখানে একটা সিনটেক্সিয়াল বেন্ড আছে। সিনটেক্সিয়াল বেন্ড কাকে বলে? অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে গিয়ে পাহাড়টা বেঁকে যাবে ওখানে, অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই জন্য এটাকে সিনট্যাক্সিয়াল বেন্ড বলা হয় জিওগ্রাফির ভাষায় বা জিওমরফোলজির ভাষায়। ইস্টার্ন সাইডে হচ্ছে গিয়ে নামচা বারোয়া পর্বতশৃঙ্গটা অবস্থিত, যেখান থেকে ব্রহ্মপুত্র রিভার ঢুকছে। সেই নামচা বারোয়া পেরোনোর পরেই সিনট্যাক্সিয়াল বেন্ডটা অবস্থিত। আর এইখানে হচ্ছে গিয়ে নাঙ্গা পর্বতের কাছে, নাঙ্গা পর্বত অবস্থিত। সেই নাঙ্গা পর্বতের কাছে হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন সাইডে ওয়েস্টার্ন সিনট্যাক্সিয়াল বেন্ডটা অবস্থিত। নাঙ্গা পর্বতের কাছে হচ্ছে গিয়ে বুঞ্জি হচ্ছে গিয়ে বলে একটা এলাকা আছে, যেখানে হচ্ছে গিয়ে সিন্ধু নদী ডিপ গর্জ একটা উৎপন্ন করছে, যেটা বুঞ্জি এলাকাটা লাদাখ রেঞ্জের মধ্যে অবস্থিত। অনেকের হচ্ছে গিয়ে একটুখানি চোখ বন্ধ করে ভাবলে জিনিসটা পরিষ্কার হয়, অনেকে ভাবতে পারো না। আজকে যখন আমরা ট্রান্স হিমালয়ান রেঞ্জের নোটটা বানাবো, এখানে বসে পয়েন্টগুলো বলবো, অনেকটা ক্লিয়ার হবে। তো এই বুঞ্জির কাছে ওয়েস্টার্ন সিনট্যাক্সিয়াল বেন্ডটা রয়েছে, এবং ওখান দিয়ে হচ্ছে গিয়ে সিন্ধু নদীটা একটা বড় গর্জ বা ভি আকৃতির উপত্যকা তৈরি করেছে। টোটাল হচ্ছে গিয়ে 2500 কিলোমিটারের ইন্টারাপ্টেড স্প্রেড, মানে এই সিনট্যাক্সিয়াল বেন্ড থেকে এই সিনট্যাক্সিয়াল বেন্ড অব্দি। এইখানে এই সিনট্যাক্সিয়াল বেন্ডটা হচ্ছে গিয়ে বেঁকে যাওয়ার পরে জায়গাটাকে আমরা পূর্বাঞ্চল হিলস বলি, পূর্বাঞ্চল হিলস বলি। পূর্বাঞ্চল হিলস হিমালয়ের পার্ট হওয়া সত্ত্বেও আমরা হচ্ছে কি এটাকে আলাদা একটা এন্টিটি হিসাবে দেখি এবং আলাদাভাবে পড়ি। তার মানে এখানে হচ্ছে কি ইন্ডাস রিভার, আর এখানে হচ্ছে কি ব্রহ্মপুত্র রিভার। তার মানে ইন্ডাস টু ব্রহ্মপুত্র, এই দুটো আমাদের মনে রাখতে হবে। স্যার ওটা বেঁকে গেছে কি কোনো প্রচন্ড ট্রেস পড়েছে বলে? হ্যাঁ, স্ট্রেস পড়েছে বলে। আসছি, ওগুলোতে আমরা আসছি। কোশ্চেন হোল্ড করো, মাঝখানে একটু করো না, সমস্যা হয়, কোশ্চেন জিজ্ঞেস করবো আমি। আচ্ছা, যখনই আমরা এরকম স্ট্রাকচারটা দেখে নিলাম, তখনই আমাদের মাথায় আসা উচিত তার অরিজিনটা কিভাবে হলো। যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা অলরেডি জানো, আমার থেকে ভালোই নিশ্চয়ই জানবে, কিন্তু আমাদের যেটুকু পরীক্ষায় এমসিকিউতে আসার জন্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা জানি বহু যুগ আগে এরকম একটা কনসেন্ট্রেটেড ল্যান্ডমাস ছিল, যেটাকে বলা হতো প্যাঙ্গিয়া। একটা কেন্দ্রবিন্দুতে বা কেন্দ্রীভূত অবস্থায় ছিল, কেন্দ্রীভূত অবস্থায় কনসেন্ট্রেটেড ল্যান্ডমাস ছিল, যেটাকে প্যাঙ্গিয়া বলা হতো। এবং তাকে ঘিরে সারাউন্ড করে হচ্ছে গিয়ে একটা সুপার ওশেন ছিল, যেটার নাম পান্থালাসা। এইটা হচ্ছে গিয়ে একদম এনশিয়েন্ট বা আদিম পৃথিবীর অবস্থাটা এরকম ছিল যখন ল্যান্ডমাস হতে শুরু করলো। এবার এলো কার্বনিফেরাস পিরিয়ড। জিওলজিক্যাল পিরিয়ডগুলো আমরা যখন পিরিয়ড পড়বো সবকটা দেখবো, সুতরাং নামটা শুধু এখন এখানে মনে রেখো। কার্বনিফেরাস পিরিয়ডে হচ্ছে গিয়ে প্যাঙ্গিয়া দুটো ভাগে ভাগ হয়ে গেল, আঙ্গারা ল্যান্ড আর গন্ডোয়ানা ল্যান্ড। আঙ্গারা ল্যান্ডকে লরেসিয়া বলা হয়, যেটা নর্থার্ন দিকে অবস্থিত, মানে নর্থের পোর্শনটা, আর গন্ডোয়ানা ল্যান্ড যেটা সাউদার্ন পার্টে অবস্থিত। সাউদার্ন পার্টে ভেঙে গেল, মানে দুটো ভাগে ভেঙে গেল, একটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গারা ল্যান্ড, একটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। মাঝখানে হচ্ছে গিয়ে একটা সমুদ্র তৈরি হলো, একটা জলভাগ তৈরি হলো, সেটার নাম দেওয়া হলো তেথিসি। আমরা সবাই জানি এইটুকু, শুধু আমাদের এক্সট্রা পয়েন্ট হলো যারা প্রথমবার পড়ছো কার্বনিফেরাস পিরিয়ড। তারপর হচ্ছে গিয়ে জুরাসিক পিরিয়ড এলো। জুরাসিক পিরিয়ডে হচ্ছে গিয়ে গন্ডোয়ানা ল্যান্ডের ফার্দার ব্রেকিং হলো, ব্রেকিং হয়ে পেনিনসুলার ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সাউথ আমেরিকা, মানে আমরা দেখছি সাউদার্ন হেমিস্ফিয়ারের যে মহাদেশগুলো রয়েছে বা দেশগুলো রয়েছে সেগুলোতে ভেঙে গেল। এইখানে কিন্তু একটা কোশ্চেন তোমার জেনারেট হতে পারে। 3টে অপশন দিল আর একটা ইউরোপ দিয়ে দিল, বললো এর মধ্যে কোনটা গন্ডোয়ানা ল্যান্ডের অংশ নয়। তো পরিষ্কার এই হিসাবটা আমাদের মাথায় থাকলে এই কোশ্চেনটা খুবই সোজা হওয়া উচিত। তো জুরাসিক এরায় আমরা গন্ডোয়ানা ল্যান্ড ভাঙতে দেখলাম। তারপরে কি হলো, তারপরে হচ্ছে গিয়ে
বিভিন্ন প্লেটে ভেঙে যেতে শুরু করে ল্যান্ডমাস গুলো, যেটা প্লেট টেকটনিক থিওরি এটা অনুমান করে, বলা তো যায় না কিন্তু অনুমান করে, একটা হাইপোথিসিস দেয়। বিভিন্ন প্লেটে ওই অংশ আঙ্গারা ল্যান্ড গন্ডওয়ানা ল্যান্ড হচ্ছে কি বিভিন্ন প্লেটে ভেঙে গেল। তার মধ্যে দুটো প্লেট হলো ইউরেশিয়ান প্লেট, এই ওপর দিকের পার্টটা, আর নিচে হচ্ছে গিয়ে গন্ডওয়ানা ল্যান্ডের ইন্ডিয়ান প্লেট। দুটো হচ্ছে গিয়ে কলিশন হতে শুরু করলো, কিন্তু কলিশনটা কিভাবে হলো, ইন্ডিয়ান প্লেটটা আস্তে আস্তে সাউদার্ন হেমিস্ফিয়ার থেকে নর্দার্ন হেমিস্ফিয়ারের দিকে আসতে শুরু করলো। সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্ট মুভমেন্ট হলো, এটাও মনে রাখবে, সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্ট মুভমেন্ট হতে শুরু করলো। এসে কলিশনটা হলো, মাঝখানে যে টেথিস সিটা ছিল সেই জলগুলো শুকিয়ে গেল, সেই জলগুলো নদী হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লো, এবং তার ভেতরে যে ডেব্রিস গুলো ছিল, যে পলিগুলো ছিল, সেই পলিগুলো আস্তে আস্তে উত্থিত হয়ে আমাদের হিমালয় মাউন্টেন হতে শুরু করলো। এখানে পুরোটা সেটাই বলা রয়েছে। কবে হিমালয় মাউন্টেন হওয়া শুরু হলো, টারশিয়ারি ইপক বা টারশিয়ারি যুগে। এবার টারশিয়ারি যুগের বিভিন্ন ভাগ আছে, এক একটা ভাগে হিমালয়ের এক একটা পাহাড় উত্থিত হতে শুরু করেছে, সেগুলো আমরা পড়বো। জাস্ট এখন জিনিসটা মনে রাখ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, ডাইরেকশনটা দেখো সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্টে, সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্টে হচ্ছে কি আমাদের ফোর্সটা পড়েছে। সেই কারণে নর্থ ইস্ট সাইডে, নর্থ ইস্ট বলছি, নর্থ ওয়েস্ট সাইডে হচ্ছে গিয়ে ফোর্সটা বেশি পড়েছিল। মানে ফোর্সটা হচ্ছে গিয়ে যদি আমি ইনক্রিজিং অর্ডারে সাজাই এরম ভাবে হবে, মানে ইস্টার্ন সাইডের থেকে ওয়েস্টার্ন সাইডে ফোর্সটা বেশি পড়েছিল, যে এইভাবে বেঁকে এসছে। সেই কারণে আমরা হায়ার পিক গুলো মূলত আমরা হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন সাইডে বেশি দেখতে পাই, হিমালয়ের হায়ার পিক গুলো, যেমন এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা। ইস্টার্ন সাইডে আমাদের পিক গুলোর উচ্চতা বা পূর্বাঞ্চল হিলস যদি আমরা দেখি, সেই পিক গুলোর উচ্চতা কম থাকে। ওয়েস্টার্ন সাইডে আমাদের প্রেশারটা বেশি পড়েছিল, ওয়েস্টার্ন সাইডে আমাদের প্রেশার বেশি পড়েছিল যখন হিমালয়ান ওরোজেনি হয়েছিল। এই একটা পয়েন্ট মনে রাখলেই হবে। সেই কারণে একই কারণে হচ্ছে কি আমাদের ওয়েস্টার্ন সাইডের এর হচ্ছে গিয়ে উইথ বা ব্রেথটা বেশি, 500 কিলোমিটার, ইস্টার্ন সাইডে যেটা কমতে কমতে 200 কিলোমিটারে পরিণত হয়েছে। সেটার একমাত্র রিজন এইটাই বলা যেতে পারে না, তা এছাড়াও হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র ভ্যালি রয়েছে, ব্রহ্মপুত্র নদীটার একদম ওই শিবালিক পর্বতের গাছ ঘেসে ঘেসে গিয়ে নামচা বারোয়া দিয়ে বেরিয়ে ওই শিবালিক পর্বত ঘেসে ঘেসে গিয়ে এসছে। তারপর হচ্ছে গিয়ে শিলং প্ল্যাটিউ রয়েছে। এই দুটো কারণে হচ্ছে গিয়ে বেশি বাড়তে পারেনি। আসাম অনওয়ার্ডস আমাদের হিমালয় পর্বত বেশি বাড়তে পারেনি, রেতে বাড়তে পারেনি। তো এই উইথটাও আমাদের মনে রাখতে হবে, এই দুটো কারণে উইথের এরকম ডিফারেন্স দেখতে পারি। আচ্ছা, এটা তো আমরা ওরোজেনিটা মোটামুটি বুঝলাম। তার মানে কি কি আমরা ইপক গুলো দেখলাম, একটা হচ্ছে কার্বনিফেরাস পিরিয়ডে কি হলো, দুটো ভাগে ভাগ হলো, প্যানগিয়া দুটো ভাগে ভাগ হলো। তারপর হচ্ছে গিয়ে জোরাসিক পিরিয়ডে হচ্ছে গিয়ে গন্ডওয়ানা ল্যান্ড ফার্দার ব্রেক হলো, তারপর আস্তে আস্তে প্লেটস গুলো এলো। তারপর টারশিয়ারি যুগে গিয়ে হচ্ছে গিয়ে হিমালয়ান ওরোজেনি শুরু হতে শুরু করলো, ওরোজেনি হতে শুরু করলো। ঠিক আছে, এই অবধি কারোর কোনো কোয়েশ্চেন আছে বলো। স্যার ল্যান্ড মাস মানেটা স্যার কি? ল্যান্ডমাস মানে কি, কেউ একজন বলো। স্যার ল্যান্ডমাস মানে তো ভূখণ্ড। ভূখণ্ড, ল্যান্ডমাস মানে হচ্ছে কি আমাদের মাটি, স্থলভাগ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে কি আমরা হিমালয়ান স্ট্রাকচারটা নিয়ে পড়বো, তারপর আমরা ট্রান্স হিমালয়ান পূর্বাঞ্চল দেখবো। আমি একটু 2 মিনিট ব্রেক নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি স্পেসিফিক্যালি সেকেন্ড ব্যাচকে জিজ্ঞেস করছি, কারোর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বলো, কারোর কিছু কোশ্চেন আছে কিনা বলো। জিওগ্রাফি এইভাবে কম্প্রিহেন্সিভলি পড়লে যেটা সুবিধা আছে, আমার অডিও আসছে তো? হ্যাঁ স্যার আসছে। জিওগ্রাফি এইরকম কম্প্রিহেন্সিভলি পড়লে যেটা সুবিধা হয়, একবার পড়লেই অনেক কিছু জানা হয়ে যায়, তো সেকেন্ড টাইম যখন আমি রিভিশন করব তাতেই অনেকটা তৈরি হয়ে যাবে। তো আমি চেষ্টা করি যেখানে ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া সম্ভব, যেগুলো পরীক্ষা আসতে পারে, এখনো আসেনি কিন্তু আসতে পারে, সেই রকম হচ্ছে কি আমি দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, কোনো প্রবলেম থাকলে বুঝতে অসুবিধা হলে যখন জিজ্ঞেস করবো বলবে। আচ্ছা, তো নর্থার্ন মাউন্টেন রেঞ্জ আমরা তার অরিজিনি গুলো দেখলাম, কিভাবে উৎপত্তি হয়েছিল দেখলাম। এবার হচ্ছে গিয়ে বিভিন্ন ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, একটা হচ্ছে ট্রান্স হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, একটা হচ্ছে কি নর্থ ইস্টার্ন মাউন্টেন বা পূর্বাঞ্চল হিলস। হিলস এসে গেল মানে বুঝলাম যে এখানে অ্যাভারেজ হাইট নিশ্চয়ই 600 মিটারের নিচে হবে,
কিছু উচ্চতা অংশ থাকতেই পারে, কিছু পর্বত শৃঙ্গ থাকবে যেগুলো উচ্চতা অনেক বেশি আমরা দেখবো, কিন্তু অ্যাভারেজ হাইট মোটামুটি ভাবে 600 মিটারের নিচে। ঠিক আছে, হিমালয়ান মাউন্টেন রেঞ্জকে তিনটে ভাগে ভাগ করা হয় আমরা জানি, গ্রেট হিমালয়স, হিমাদ্রি, লেসার হিমালয়স বা হিমাচল, আর আউটার হিমালয়স বা শিবালিক। এই প্রত্যেকটা সম্বন্ধে খুব কম অল্প অল্প আমাদের জানলেই চলবে, কিছু ইম্পর্টেন্ট জিনিস আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট জানলেই হবে। ফার্স্ট হচ্ছে গিয়ে গ্রেট হিমালয়, যেটাকে হিমাদ্রি বলা হয়। এটাকে কেন হিমাদ্রি বলা হয় কেউ বলতে পারবে? হিমাদ্রি এই নামটা পড়ার কারণটা কি? ঠিক আছে, এটা এখন থাক। বরফ জমে বলে? বরফ জমে থাকে, হ্যাঁ, বছরের বেশিরভাগ সময় বরফ আবৃত থাকে বলে এর নাম হিমাদ্রি। এখানে আমি লিখেও রেখেছি যদিও, স্নোই হিমালয়স। আচ্ছা, ইন্ডাস রিভার থেকে ব্রহ্মপুত্র, এটাই আমরা দেখছিলাম। পৃথিবীর অন্যতম হাই পিক গুলো হচ্ছে গিয়ে এখানেই পাওয়া যায়। এটা হচ্ছে গিয়ে গ্রেট হিমালয় গেল। তার মানে হিমালয়কে আমরা তিনটে ভাগে ভাগ করছি, গ্রেট হিমালয়, লেসার হিমালয় এরকম ব্রেক ব্রেক করে থাকে, আর হচ্ছে গিয়ে শিবালিক হচ্ছে গিয়ে কিছু কিছু জায়গায় অ্যাবসেন্ট। তো এইরকম হচ্ছে গিয়ে আমাদের স্ট্রাকচারটা, প্রথমে গ্রেট হিমালয় পড়বে, তারপর লেসার হিমালয়, তারপর শিবালিক। এর উত্তরে হচ্ছে গিয়ে অংশ, উত্তর বা পূর্ব পশ্চিম পুরো জিনিসটা মিলে হচ্ছে গিয়ে আমাদের ট্রান্স হিমালয়। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। আর এই অংশটা এখানে হচ্ছে গিয়ে সিনট্যাক্সিয়াল প্লেনটা নামার পর পূর্বাঞ্চল হিলস। এই মূলত আমাদের স্ট্রাকচার। তার মধ্যে গ্রেট হিমালয়স প্রথমটা আমরা দেখলাম, মানে সবচেয়ে উত্তরের দিকে অবস্থিত। এক ভাগ যদি আমি দক্ষিণ দিকে আসি, আচ্ছা তার আগে হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট রিভার। কাকে বলে অ্যান্টিসিডেন্ট রিভার? অনেকবার বলেছি আমি, তোমরাও জানো। যে যে রিভার গুলো আর কি হিমালয়ের উৎপত্তির আগে থেকেই বয়ে চলেছে, তাদেরকে অ্যান্টিসিডেন্ট রিভার নট জাস্ট হিমালয়, মানে ভূমিরূপটা আগে যেরকম ছিল এখন যেরকম আছে, সেই অবস্থায় পৌঁছানোর আগেই যে নদীটা ছিল তার সেইগুলোকে হচ্ছে গিয়ে অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয়। মানে হিমালয় উৎপন্ন হওয়ার আগে যে ভূমিরূপটা ছিল তাতেই এই নদীগুলো অবস্থিত ছিল, জাস্ট নদী হয়তো কিছু এর পরিবর্তন হয়েছে, নদী বাঁক নিয়েছে, এর স্রোতের পরিবর্তন হয়েছে, নদী বেন্ড হয়েছে, এদিক ওদিক হয়েছে, পূর্ব পশ্চিমে হচ্ছে গিয়ে সরে গেছে, সেসব হতে পারে। কিন্তু পূর্বতন ভূমিরূপ অনুযায়ী যে নদীটা ছিল সেই নদীটা এখনো অবস্থিত, এখনো হচ্ছে গিয়ে যে নদীটা চলছে, সেই রকম নদীগুলোকে অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয়। যেহেতু হিমালয় হচ্ছে গিয়ে মূলত ভাবে দেখতে গেলে একটা নবীন ভঙ্গির পর্বত, মানে পৃথিবীর বাকি পর্বতমালাগুলোর যদি তুলনা করি খুবই নবীন, খুবই ইয়ং, এই কারণে এটাকে ইয়ং ফোল্ড মাউন্টেন বলা হয়। তো ইয়ং ফোল্ড মাউন্টেনটা ওঠার আগে যে নদীগুলো সেই অবস্থায় ছিল, শুধু একটু চেঞ্জেস এসছে, সেই নদীগুলোকে অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয়। কি কি অ্যান্টিসিডেন্ট রিভার আছে? উদাহরণ হচ্ছে গিয়ে ইন্দাস, উদাহরণ হচ্ছে গিয়ে সতলুজ বা সুতলেজ, উদাহরণ হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র, উদাহরণ হচ্ছে কোশি, সুবনশিরি কার উপনদী? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। তিস্তা, কালী, ঘগড়া, ইম্পর্টেন্ট এগুলো। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের ইম্পর্টেন্ট নদী আছে তোর্ষা। অনেক জায়গায় এটাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার, বাট কোনো কনক্লুসিভ আমি কোথাও পাইনি যে তোর্ষা সত্যিকারে অ্যান্টিসিডেন্ট রিভার কিনা। বিভিন্ন বাংলা জিওগ্রাফির বইতে তোমার তোর্ষাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। ঠিক আছে, অলকানন্দা, যখন আমরা রিভার পড়বো দেখবো, এই সবগুলো হচ্ছে গিয়ে অ্যান্টিসিডেন্ট রিভার। আচ্ছা, এখানে কিছু মিস করলাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, গ্রেট হিমালয় আমরা দেখছিলাম, গ্রেট হিমালয় অঞ্চলেই মেজর হাইয়েস্ট পিকস অফ দ্য ওয়ার্ল্ড গুলো রয়েছে। এখানে এই পিক গুলোর নামগুলো জানার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি স্নো লাইন। স্নো লাইন কাকে বলে? কেউ ট্রাই করো। পাহাড়ের মানে যত উচ্চতার ওপর থেকে মানে বরফের লেয়ারটা পাবো, বরফের ঢাকা। বরফের লেয়ার শুধু পেতে হবে না, মানে বছরের বেশিরভাগ সময় ওই অঞ্চলটা বরফাবৃত থাকবে, যেই উচ্চতার ঠিক পর থেকে, সেইটাকে বলা হয় স্নো লাইন। এই উচ্চতার উপরে উঠে গেলে বছরে 12 মাসের মধ্যে 11 মাস বরফ থাকবে, তো এইটাকে বলা হয় স্নো লাইন। আমরা একটা জিনিস দেখি, ওয়েস্টার্ন সাইড মানে হিমালয়ের ওয়েস্টার্ন সাইডে 5100 মিটারের ওপরে তবে গিয়ে আমি স্নো লাইনটা পাই।
আর যেখানে ইস্টার্ন হিমালয় আমরা 4400 মিটারে পাই। এইটার রিজনটা কি? বৃষ্টিপাত বেশি। না, শুধুমাত্র বৃষ্টিপাত নয়, ইস্টার্ন জলবায়ুর কারণে। লংজিটিউড হ্যাঁ, ল্যাটিটিউডের হিউমিডিটি জন্য। বেশি, বৃষ্টিপাত বেশি হয়, সেই কারণে হিউমিডিটি বেশি। হিউমিডিটি বেশি হওয়ার ফলে কি হয়, খুব কম উচ্চতাতেই ইস্টার্ন হিমালয়ান সাইডে হচ্ছে গিয়ে বরফ জমতে শুরু করে। কিন্তু ওয়েস্টার্ন সাইডটা অনেকটা রুক্ষ, বৃষ্টিপাতও কম হয়, এবং মৌসুমী বায়ুর সঙ্গে যখন আমরা ওয়েদার পড়বো, দেখবো ইন্ডিয়ান মনসুন পড়বো, মৌসুমী বায়ুর সঙ্গে এটা প্যারালালি অবস্থান করে। সুতরাং মৌসুমী বায়ু গিয়ে ওখানে ধাক্কা খেয়ে প্রচুর বেশি বৃষ্টিপাত করাতে পারে না ওয়েস্টার্ন হিমালয়াসের ক্ষেত্রে, এবং তার জলীয় বাষ্পও কমে যায় যেহেতু সমুদ্র থেকে অনেকটা দূরে। তো নানা রকম কারণে ওই জায়গাগুলো বৃষ্টিপাত কম হয়, ফলত আমাকে আরেকটু উচ্চতায় উঠতে হবে, তারপরে গিয়ে আমি স্নো লাইনটা পাবো। তো এই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। এছাড়া এখান থেকে আমাদের আর কি আসতে পারে? আচ্ছা, অ্যাভারেজ হাইট এটা 6000 মিটার, এটা মনে রাখতে হবে, এটা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, যেহেতু এবারে এমসিটি কোশ্চেন এসেছিল পরীক্ষায়, মেন সেন্ট্রাল ট্রাস্ট, তো এরকম অ্যাভারেজ হাইট গুলোও আসতে পারে। ইম্পর্টেন্ট পিক গুলো আমাদের মনে রাখতে হবে হিমালয়, যেমন এখানে কয়েকটা আমি দিয়েছি, বাকিগুলো আমি আরো বলছি। মাউন্ট এভারেস্ট, যেটার নাম হচ্ছে কি সাগরমাথা, এই নামেও ডাকা হয়, 8848 মিটার, এখন হচ্ছে গিয়ে 86 সেন্টিমিটার হচ্ছে গিয়ে আরো বেড়েছে 2026 সালের ডেটা অনুযায়ী। এবার সেটা আমাদের পিএসসি ইনকর্পোরেট করবে কিনা আমি জানি না, জাস্ট পয়েন্টটা বললাম। নেপাল আর তিব্বতে অবস্থিত, পরীক্ষায় যদি কোশ্চেন আছে নেপাল তিব্বত দুটোই আসে, তোমরা নেপাল করবে। সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা জানি গডউইন অস্টিন, ভারতের হচ্ছে কি গডউইন অস্টিন, যেটা হিমালয় অবস্থিত নয়, ট্রান্স হিমালয় অবস্থিত, ট্রান্স হিমালয়ের কারাকোরাম রেঞ্জে অবস্থিত। ঠিক আছে, 8611, কিন্তু এটা এখন পিওকের আন্ডারে রয়েছে, সেই কারণে এটাকে আমরা হচ্ছে গিয়ে যদি পিওকে ধরে নিই, ইন্ডিয়ার হাইয়েস্ট মাউন্টেন পিক আমরা বলতে পারি না। 3 নম্বরে আছে কাঞ্চনজঙ্ঘা, 8598 মিটার, এইটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ায় অবস্থিত হাইয়েস্ট, হিমালয়ের হাইয়েস্ট পিক আমরা বলতে পারি। ইন্ডিয়ায় অবস্থিত হাইয়েস্ট পিক, হিমালয়ের ইন্ডিয়ায় অবস্থিত হাইয়েস্ট পিক, আর হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, বোঝা গেল? কাঞ্চনজঙ্ঘা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, ইন্ডিয়ার হিমালয়ের হাইয়েস্ট পিক, আর হিমালয়ের সেকেন্ড হাইয়েস্ট পিক। যদি আমি এইটা হচ্ছে কি যদি আমি পিওকে ধরে নিই, আর যদি পিওকে না ধরি তাহলে ও কেটু হবে। আশা করি এই জিনিসটা আমরা সবাই জানি। এছাড়া হচ্ছে গিয়ে আরো কিছু আনইম্পর্টেন্ট বলবো না, ইম্পর্টেন্ট পিক আছে, যেমন হচ্ছে গিয়ে লোৎসে। আমি যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাই, লোৎসে হচ্ছে গিয়ে 8516, তারপরে হচ্ছে গিয়ে মাকালুর উচ্চতা 8485। ইচ্ছে করে আমি এই উচ্চতাগুলো বলছি কারণ তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে। তারপরে হচ্ছে গিয়ে ধৌলাগিরি, 8167। তারপরে হচ্ছে গিয়ে মানসালু হচ্ছে গিয়ে 8163। তারপরে হচ্ছে গিয়ে নাঙ্গা পর্বত, এই সব কটা কোনোটাই কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত নয়। ধৌলাগিরিটাকে বলা হয় হচ্ছে গিয়ে ইন্ডিয়া আর নেপালে অবস্থিত, কিন্তু মোস্টলি এটা নেপালে অবস্থিত। নাঙ্গা পর্বতকেই মোটামুটি বলা যায় হোললি, মানে 100% পাহাড়টা হচ্ছে গিয়ে পর্বতটা হচ্ছে গিয়ে আমাদের দেশে অবস্থিত। তো অনেক জায়গায় তুমি দেখবে নাঙ্গা পর্বত সম্পূর্ণরূপে ভারতে অবস্থিত এবং হিমালয় সর্বোচ্চ শৃঙ্গের নাম নাঙ্গা পর্বত, এরকম পয়েন্ট তোমরা কোথাও পাবে। নাঙ্গা পর্বত 8126। তারপর হচ্ছে গিয়ে অন্নপূর্ণা। বলো। স্যার ওই কাঞ্চনজঙ্ঘা তো 100% ভারত নাকি? না, কাঞ্চনজঙ্ঘা 100%, কাঞ্চনজঙ্ঘার 80% তোমার হচ্ছে গিয়ে এতে নেপালে, 20% সিকিমে। অন্নপূর্ণা 8091। তারপরে হচ্ছে গিয়ে ধৌলাগিরি বলেছি, কৈলাস পর্বত, মাউন্ট কৈলাস 6638। নন্দা দেবী 7816। আর লাস্ট হচ্ছে গিয়ে ইস্টার্ন মোস্ট সাইডে আমরা জানি নামচা বারোয়া 7782। এই কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে।
ইম্পর্টেন্ট পিক আছে, এর মধ্যে আরো তোমরা এক্সট্রা কিছু পেলে অ্যাড করে নিও, কিন্তু যত যত পিক তোমরা অ্যাড করবে, যেমন আরেকটা আছে চো ওয়ু, পাহাড়টাকে বলা হয়, আমি শিওর নই, এক জায়গায় পেয়েছি বলে প্রথমে বললাম না। এটা হচ্ছে টিবেটে, মানে মানে হোল্লি, মানে পুরোটাই তিবেতে অবস্থিত এরকম হিমালয়ের পর্বতমালার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ, মানে পুরোটাই তিবেতে অবস্থিত, 8888 চো ওয়ু, কৈলাস রেঞ্জের কাছে অবস্থিত। তো এই কটা রেঞ্জ পিক আমাদের মনে রাখতে হবে, পারলে আরো এক্সট্রা তোমরা লিখে নিও। আচ্ছা, এটা গেল আমাদের গ্রেট হিমালয়ান্স। এবার আমরা আসবো লেসার হিমালয়াস, এক ধাপ নিচে আসবো, যেটার নাম হিমাচল রেঞ্জ। হিমাচল, হিম প্লাস আচল, মানে হিমের আচলে, মানে হিমের পরশ, হিমের কাছাকাছি এরকম বোঝাচ্ছে মানেটা, বাংলা তর্জমা করলে তাই দাঁড়ায়। উইথ হচ্ছে গিয়ে 80 থেকে 100 মিটার, আর অ্যাভারেজ হাইট 3700 থেকে 4500, ওটা আমরা দেখছিলাম 6000। এবার হচ্ছে গিয়ে আমি তখন বলছিলাম এগুলো হচ্ছে গিয়ে পুরোপুরি কন্টিনিউয়াস নয়, ডিসকন্টিনিউয়াস, বিভিন্ন ডিসকন্টিনিউয়াস রেঞ্জ রয়েছে। যেমন সবার ওপরে হচ্ছে গিয়ে কাশ্মীরে রয়েছে পীর পাঞ্জাল, কাশ্মীর আর হিমাচলে রয়েছে ধৌলাধার, হিমাচল, উত্তরাখণ্ড, আর নেপালে রয়েছে নাগটিব্বা, আর পুরোপুরি নেপালে রয়েছে মহাভারত। তাহলে আমি ওয়েস্ট থেকে ইস্টে যদি সাজাই, প্রথমে পীর পাঞ্জাল পড়বে, তারপর হচ্ছে ধৌলাধার পড়বে, তারপর হচ্ছে গিয়ে নাগটিব্বা পড়বে, তারপর হচ্ছে গিয়ে মহাভারত পড়বে। এমন কিছু কঠিন ব্যাপার নয়, মনে রাখো। এবার যদি পীর পাঞ্জাল রেঞ্জ সম্বন্ধে একটা দুটো পয়েন্ট আমি এখানে লিখে রেখেছি। এটা অবস্থিত হচ্ছে ঝিলাম নদী থেকে বিয়াস নদীর মধ্যে, কাশ্মীর আর হিমাচলে অবস্থিত। পাসেস ইম্পর্টেন্ট, বানিহাল আর পীর পাঞ্জাল। পাসেস গুলো আমরা আলাদা করে সব পড়বো, ম্যাপ অনুযায়ী পড়বো, কোনো অসুবিধা নেই, জাস্ট এখানে একটু মনে রাখো। তারপর হচ্ছে গিয়ে সাউথ অফ পীর পাঞ্জাল, মানে পীর পাঞ্জাল তার সাউথ থেকেই ধৌলাধারটা শুরু হয়ে গেছিল, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। তার ঠিক নিচে হচ্ছে গিয়ে ধৌলাধার রেঞ্জের যেখানে ধৌলাগিরি পিকটা রয়েছে, সেই পিকটা থেকে হচ্ছে গিয়ে আরেকটা রেঞ্জ তৈরি হয়েছে, সেটাকে বলা হয় নাগটিব্বা। আর নাগটিব্বা রেঞ্জ যেখানে শেষ হয়েছে নেপালে, সেখান থেকে শুরু হয়েছে মহাভারত রেঞ্জ। তার মানে এই ধৌলাগিরি পিক থেকে তোমার নাগটিব্বা রেঞ্জ শুরু হয়েছে, এটাও একটা পরীক্ষার কোশ্চেন আসতে পারে। বোঝা গেল? আর মহাভারতটা পুরোটাই আমার নেপালে অবস্থিত। চারটে অপশন দিয়ে বলতেই পারে যে পরীক্ষায় যে কোনটা একমাত্র নেপালে অবস্থিত। মহাভারত রেঞ্জ নেপালে অবস্থিত, আর মহাভারত রেঞ্জের মধ্যেই আমাদের কাঠমান্ডু ভ্যালিটা অবস্থিত। ঠিক আছে, পরের পয়েন্টে যাই। ভ্যালি আর হিল স্টেশন, এই আমাদের হিমালয় অঞ্চলের হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা তো সব ভ্যালিগুলো পড়বো। ভ্যালি ব্যাপারটা কি? এই যে গ্রেট হিমালয়স রয়েছে এবং লেসার হিমালয়স রয়েছে, তার মাঝখানে যে ডিসকন্টিনিউড অংশগুলো রয়েছে বা নিচু অংশগুলো রয়েছে, উপরে হচ্ছে গিয়ে সাইডে হচ্ছে গিয়ে গ্রেট হিমালয়স, আর এখানে হচ্ছে গিয়ে ডিসকন্টিনিউড বা নিচু অববাহিকা অঞ্চল। এইখানে হচ্ছে গিয়ে যে অঞ্চলটা তৈরি হচ্ছে সেইটাকে বলা হয় ভ্যালি। এবার জিনিসটা দেখো, জিনিসটা লঙ্গিটিউডিনাল, লম্বাকৃতি, সেই কারণে এগুলোকে বলা হয় লঙ্গিটিউডিনাল ভ্যালি। লঙ্গিটিউডিনাল ভ্যালি, চারিদিকে পাহাড় ঘেরা, এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, পেছনেও পাহাড়, এখানে হচ্ছে গিয়ে শিবালিক রেঞ্জটা থাকবে। তো এইগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে ভ্যালি। এবার হচ্ছে গিয়ে এই ভ্যালিগুলোকে হচ্ছে গিয়ে কাশ্মীর এলাকায় হচ্ছে গিয়ে মার্গ বলে বলা হয়। যেমন উদাহরণ হচ্ছে গিয়ে গুলমার্গ, সোনমার্গ। ক্যারেক্টারিস্টিক সেম হবে, গ্রেট হিমালয় আর লেসার হিমালয়ের মাঝখানে। আর উত্তরাখণ্ডে এগুলোকে বুগিয়াল বা পায়ার বলা হয়। আর এই ভ্যালিগুলোর মধ্যেই হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ভ্যালির আশেপাশে, পাহাড়ের কোলে বা মাঝখানে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন হিল স্টেশনগুলো পাবো। যেমন আমরা সিমলা, মুসৌরি, চাকরাতা, নৈনিতাল, রানীক্ষেত, দার্জিলিং, এইগুলো সব গ্রেট হিমালয়স বা লেসার হিমালয়স বা লেসার হিমালয়সের কোলে, বিভিন্ন পাহাড়ের কোলে এগুলো পাবো। যেমন কাশ্মীর ভ্যালি, কাঠমান্ডু ভ্যালি, এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে। এবার কিছু কিছু ক্ষেত্রে এই ভ্যালিগুলোতে হচ্ছে কি পাহাড়ের বিভিন্ন খরস্রোতা নদীগুলোর জল এসে জমা হয়ে লেক তৈরি হয়, যেমন ডাল লেক আর উলার লেক। এগুলো হচ্ছে কি ভ্যালির মাঝখানেই অবস্থিত, পাহাড়ের কোলে কোনো ভ্যালির মাঝখানে এই ডাল লেক বা উলার লেক অবস্থিত। আমরা জানি কাশ্মীর ভ্যালিতেই ডাল লেক আর উলার লেক অবস্থিত। তার মানে লঙ্গিটিউডিনাল ভ্যালির
আমরা দুটো বৈশিষ্ট্য দেখলাম, একটা হচ্ছে কি হিল স্টেশন থাকতে পারে, আরেকটা হচ্ছে কি লেক লেক থাকতে পারে। তো লঙ্গিটিউডিনাল ভ্যালি আমরা মোটামুটি বুঝলাম। এবার যাচ্ছি আমরা লাস্ট হিমালয়ের লাস্ট রেঞ্জ, সেটা হচ্ছে কি আউটার হিমালয়স বা শিবালিক রেঞ্জ। প্রথমে আমরা পড়লাম গ্রেট হিমালয়স, তারপর লেসার হিমালয়স, তারপর হচ্ছে কি শিবালিক হিমালয়স। শিবালিক হিমালয়স, লেসার হিমালয়স আর তারপরে হচ্ছে কি শিবালিক হিমালয় অবস্থিত। এটা হচ্ছে গিয়ে পটওয়ার বেসিন, পাঞ্জাব থেকে কোশি রিভার। কোশি রিভারের পরে এটা মোটামুটি আর পাওয়া যায় না, আবার সেটা আমরা গিয়ে আসামে অল্প কিছুটা পাই। মাঝখানে মাঝখানে অ্যাবসেন্ট আমি বলছিলাম সেটাই, কোশি রিভারের পরে, বিহারের কোশি রিভারের পরে আর শিবালিকের অস্তিত্ব তেমন পাওয়া যায় না, মানে লেসার হিমালয়েই হিমালয় শেষ হয়ে যায় মূলত ইস্টার্ন হিমালয়ের সাইডে। তাহলে আমরা মোটামুটি বলতে পারি এটা হচ্ছে গিয়ে হিমাচল প্রদেশ পাঞ্জাবের কাছে হচ্ছে গিয়ে ওয়াইডার, আর যত ইস্টার্ন সাইডে যাবে সেটা হচ্ছে গিয়ে আরো ন্যারোয়ার হতে শুরু করবে, এবং আসাম হিমালয়েজে এটার প্রায় অস্তিত্ব দেখা যায় না। এটার অ্যাভারেজ হাইট হচ্ছে গিয়ে 600 থেকে 1500 মিটার, 600 থেকে 1500 মিটার। এইটাই হচ্ছে গিয়ে নিউয়েস্ট পার্ট অফ দ্য হিমালয়স, নিউয়েস্ট পার্ট অফ দ্য হিমালয়স। এবার আমরা দেখো গ্রেট হিমালয়স আর শিবালিক লেসার হিমালয়সের মাঝখানে লঙ্গিটিউডিনাল ভ্যালিগুলো দেখছিলাম, যার নাম হচ্ছে গিয়ে কোথাও মার্গ বলা, কোথাও বুগিয়াল বলা, পায়ার বলা। তেমনি লঙ্গিটিউডিনাল ভ্যালি আমরা লেসার হিমালয়স আর শিবালিক হিমালয়সের মাঝখানেও পাই। এই যে ভ্যালিস গুলো, লঙ্গিটিউডিনাল ভ্যালিস গুলো, এরকম লম্বাকৃতি ভ্যালিস গুলো তৈরি হচ্ছে বিভিন্ন নদী থেকেও তৈরি হচ্ছে, বিভিন্ন নানা কারণে তৈরি হচ্ছে। সেইগুলোকে ওয়েস্টার্ন সাইডে বলা হয় দুন, ইস্টার্ন সাইডে বলা হয় দুয়ার। যেমন উদাহরণ হরিদ্বার, আলিপুরদুয়ার। আর হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন সাইডে দেরাদুন, কোটলিডুন, পাটলিডুন, এইরকম। মানে মোটামুটি হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এরিয়ায় এগুলোকে দুন বলা হয়, আর হচ্ছে উত্তরাখণ্ড থেকে অনওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত, বিহার এইসব এলাকায় এগুলোকে দুয়ার বলা হয়। প্লাস এইটুকু জিনিস আমাদের মনে রাখলেই এটাতে এনাফ হবে। এবার বলো কারোর কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা এই অবধি? ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কিছু নেই, খুবই সোজা জিনিস। এইবার আমরা আসবো খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গিয়ে ট্রান্স হিমালয়ান মাউন্টেন রেঞ্জ। আমি একটু আগে কি বোঝালাম, ট্রান্স হিমালয়ান মাউন্টেন রেঞ্জ কাকে বলে? কেউ একজন ছোট্ট করে বোঝাও, কি বুঝলে? ট্রান্স হিমালয়ান মাউন্টেন রেঞ্জ কাকে বলে বলো? স্যার হিমালয়ের পূর্বে সৃষ্টি হওয়া মাউন্টেন রেঞ্জ গুলো। কিছু ক্ষেত্রে বলতে পারো, হ্যাঁ। হিমালয়ের অরিজিনের আগেই এই মাউন্টেন রেঞ্জগুলো সৃষ্টি হয়েছিল, কিন্তু মূলত আমরা যেটা জানবো, হিমালয়ের বাদ দিয়ে নর্থার্ন মাউন্টেন রেঞ্জ বা নর্থার্ন এরিয়ায়, ইন্ডিয়ার নর্থার্ন সাইডে যে মাউন্টেনগুলো রয়েছে, হিমালয়টাকে বাদ দিয়ে যে মাউন্টেনগুলো রয়েছে সেইগুলোকে বলা হয় হচ্ছে কি ট্রান্স হিমালয়ান মাউন্টেন রেঞ্জ একত্রে। এর মধ্যে হচ্ছে কি অনেকগুলো মাউন্টেন রেঞ্জ রয়েছে। প্রথমে একটুখানি ম্যাপ করে আমরা দেখি। যদি আমি জম্মু কাশ্মীরের ম্যাপটা আঁকি মোটামুটি খুব বাজেভাবে, জম্মু কাশ্মীরের হচ্ছে গিয়ে যেটা আমি প্রত্যেকবারই বলি যে নর্থ টু সাউথ হচ্ছে গিয়ে আমাদের রেঞ্জগুলো মনে রাখতে হবে। কি কি রেঞ্জ আছে? সবার ওপরে হচ্ছে গিয়ে কারাকোরাম রেঞ্জ, তার নিচে হচ্ছে গিয়ে লাদাখ রেঞ্জ, হ্যাঁ লাদাখ রেঞ্জ, তার নিচে হচ্ছে গিয়ে জাস্কার রেঞ্জ, তারপর হচ্ছে গিয়ে গ্রেট হিমালয় শুরু হয়ে সেখানে গ্রেট হিমালয়ান রেঞ্জ, গ্রেট হিমালয়টা যেরকম পরপর যাচ্ছে, তার নিচে হচ্ছে গিয়ে পীর পাঞ্জাল। আমরা একটু দেখছিলাম একটু আগেই যে লেসার হিমালয়ের জম্মু কাশ্মীরের সাইডের ওই অংশটাকে আমরা পীর পাঞ্জাল বলছি, তার নিচে আমরা শিবালিক পাবো। তো গ্রেট হিমালয়ের পর থেকে উত্তর দিকে যদি আমি চলে যাই বা উত্তর পূর্ব দিকে চলে যাই, তাহলে আমরা ট্রান্স হিমালয়ান রেঞ্জে পৌঁছাবো। তো আমাদের এই কারাকোরাম রেঞ্জ, লাদাখ রেঞ্জ, জাস্কার রেঞ্জ এগুলো সম্বন্ধে, এবং এছাড়াও এখানে পামির গ্রন্থি আছে, একটু আগে আমরা দেখছিলাম পামির নট বা পামির প্ল্যাটিউ আছে। এই প্ল্যাটিউ থেকে আরো ইম্পর্টেন্ট কিছু পাহাড়, মানে ইম্পর্টেন্ট বলতে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু পাহাড় উৎপন্ন হয়েছে, সেইগুলো হচ্ছে গিয়ে আমাদের একটুখানি অল্প অল্প করে দেখে রাখতে হবে। কি কি পাহাড় আমি আগে থেকে নাম বলে দিই। একটা হচ্ছে গিয়ে কুয়েনলুন, নোটগুলো এইভাবে বানানোর উচিত ছিল, আমি ফার্স্ট ব্যাচকে বলছি আমি। কুয়েনলুন,
পূর্ব দিকে, পূর্ব মানে কারাকোরামটা এখান থেকে, আমি এটা এই জায়গাটায় হতো, একটু ওইদিকে সরিয়ে দিয়েছি। পামির গ্রন্থি থেকে কারাকোরামটা উৎপন্ন হয়েছে, মানে কুয়েনলুন হচ্ছে গিয়ে তোমার নর্থ ইস্টে গেছে, কারাকোরাম তোমার গেছে সাউথ ইস্টে। আচ্ছা, এই পামির নর্থ থেকে হচ্ছে গিয়ে নর্থ সাইডে গেছে হচ্ছে গিয়ে তিয়েন শান পর্বতমালা, তিয়েন শান। পামির গ্রন্থি থেকে নর্থ ওয়েস্টে গেছে হিন্দু কুশ পর্বতমালা, খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, হিন্দু কুশ পর্বতমালা। আর এটা থেকে সাউথ ওয়েস্টে ডিসকন্টিনিউড ওয়েতে গেছে হচ্ছে গিয়ে সুলেমান পর্বতমালা, সেটা পুরোটাই পাকিস্তানে অবস্থিত। এই কটা ট্রান্স হিমালয়ান রেঞ্জ, তার সম্বন্ধে একটুখানি অল্প অল্প যেগুলো পরীক্ষায় আসতে পারে আমাদের পড়তে হবে। এইটাই আমি যখন আমি ফার্স্ট ব্যাচকে পড়িয়েছিলাম নোট বানাতে বলেছিলাম, এবারে আমিই বলে দিচ্ছি, দেখা যাক কতটা কমপ্লিট করতে পারি আজকে। ফার্স্ট আমরা আসবো কারাকোরাম। আচ্ছা, তাহলে এখানে তোমরা নর্থ টু সাউথ যদি এখন বা সাজাতে বলে তোমরা মোটামুটি পারবে। প্রথমে হচ্ছে গিয়ে কারাকোরাম, তারপর লাদাখ, তারপর জাস্কার, তারপর গ্রেট হিমালয়াস, তারপর পীর পাঞ্জাল, তারপর শিবালিক। এই জিনিসটা নর্থ টু সাউথ আমাদের মনে রাখতে হবে। তারও ওপর দিকে যদি দেখি, প্রথমে হচ্ছে গিয়ে তিয়েন শান আসবে, তারপর কুয়েনলুন আসবে। আর যদি আমরা ওয়েস্টার্ন সাইডে দেখি, প্রথমে তিয়েন শান আসবে, তারপর হচ্ছে হিন্দু কুশ আসবে, তারপর হচ্ছে সুলেমান আসবে। এইটা হয়তো আসবে না অত, কিন্তু এইটা আসতে পারে, যেহেতু এগুলো ভারতে অবস্থিত। কারাকোরাম, লাদাখ, জাস্কার, গ্রেট হিমালয়াস, পীর পাঞ্জাল, শিবালিক। কারাকোরাম কি কি আমাদের জানতে হবে কারাকোরাম রেঞ্জ নিয়ে? কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আমরা কি দেখলাম? K2. কেটু, গডউইন গডিন গডিন অস্টিন অস্টিন কেটু। और কেটু, 8611 মিটার। এছাড়া আর কি কি ইম্পর্টেন্ট পিক আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে? কাশের ব্রুম, দেখবে এগুলো আমরা স্কুলে পড়েছি। ব্রড পিক, এগুলো ইম্পর্টেন্ট পিক। কারাকোরামকে বলা হয় ওয়াল অফ এশিয়া, কারাকোরামকে বলা হয় ওয়াল অফ এশিয়া। পাকিস্তানের কোন এলাকা বা পিওকের কোন এলাকার মধ্যে দিয়ে এটা গেছে? গিলগিট বালতিস্তান। আর কি কি ইম্পর্টেন্ট আমাদের পয়েন্ট এখানে আছে? একটা হচ্ছে কি খুনজেরা পাস, এটাকে কারাকোরাম পাসও বলা হয়, খুনজেরা পাস। এছাড়া আমরা জানি বিভিন্ন গ্লেসিয়ার রয়েছে, যেমন সিয়াচেন, লংগেস্ট গ্লেসিয়ার ইন ইন্ডিয়া, 76 কিলোমিটার, longest glacier in Asia also, and longest non-polar glacier in the world also. Non-polar মানে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধকে বাদ দিলে longest non-polar glacier in world. ইন্ডিয়ার লংগেস্ট গ্লেসিয়ার, এশিয়ার লংগেস্ট গ্লেসিয়ার। এছাড়া আর কি কি গ্লেসিয়ার আছে? বালটোরো, পিয়াফো, ইসবার। পিয়াফোটা হচ্ছে গিয়ে মানে সবচেয়ে স্পিড বেশি, হাইয়েস্ট স্পিড। গ্লেসিয়ার গুলো কি হয়, গরমকালে পাহাড়ের মানে যখন বরফ গলতে শুরু করে, পাহাড়ের কোল বেয়ে নিচের দিকে নামতে শুরু করে। আবার শীতকালে হচ্ছে গিয়ে বরফ জমতে শুরু করলে একে আবার পুশ করে আবার ওপর দিকে উঠতে শুরু করে। এই চলনগুলো আমরা দেখতে পাই, নট ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এই যে স্পিডটা, কত স্পিডে নামছে আর কত স্পিডে উঠছে, এটা বিয়াফোর সবচেয়ে বেশি। কারাকোরাম হচ্ছে গিয়ে মোটামুটি এইটুকু মনে রাখলেই হবে, আর হচ্ছে গিয়ে কিছু না নেই। পরের এগুলো দেখি। লাদাখ রেঞ্জ, কারাকোরামের থেকে এক পা আমরা দক্ষিণে যদি আসি, লাদাখ রেঞ্জ। লাদাখ রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কেউ বলতে পারবে? মাউন্ট কাংরি, মাউন্ট কাংরি। 6000 সামথিং হবে, একটু দেখে নিও তো, আমার মনে পড়ছে না এখন। 6000 মিটার, 6000-এর কিছু একটু বেশি হবে। লাদাখ রেঞ্জে ইম্পর্টেন্ট অনেক কিছু জিনিস আছে, অনেক ভ্যালিজ আছে যেগুলো আমরা পড়বো, অনেক পাস আছে। যেমন ইম্পর্টেন্ট পাস কি? খারদুংলা পাস। কেন বিখ্যাত খারদুংলা পাস?
স্যার উচ্চতম পৃথিবীর। তাই কি? উচ্চতম কি? চাংলা পাস মটোরেবল উচ্চতম। উচ্চতম এটা একটা এখন পয়েন্ট আছে, বলে দিচ্ছি আমি। স্যার এখন তো উমলিংলা বোধহয় হাইয়েস্ট এখন মোটরেবল পাস। উমলিংলা নেই। খারদুংলা পাস একটা সময় হচ্ছে কি হাইয়েস্ট মটোরেবল ছিল, সেটা থেকে চেঞ্জ হয়ে উমলিংলা হয়েছে, কারণ ওইসব এলাকায় হচ্ছে কি প্রচুর এখন ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা থেকেও চেঞ্জ হয়ে এখন মিগলা হয়েছে। বাট আই ডোন্ট নো, সত্যি আমার কোনো আইডিয়া নেই পিএসসি কোনটা নেবে। মিগলা হয়েছে বেশ বছর 2-1 হয়ে গেল, মিগলা হয়েছে। সবকটাই উমলিংলাও আর হচ্ছে কি মিগলাও সবই লাদাখ রেঞ্জে অবস্থিত। আচ্ছা, চ্যাংলা পাসটা কেন বিখ্যাত? স্যার প্যাংগং লেকের সাথে কানেক্ট করে লেক। প্যাংগং এটা ছাড়া ইম্পর্টেন্ট, চ্যাংলা পাস দিয়ে কোন নদী ঢুকেছে? চ্যাংলা নদীর পাস ইন্দাস। ইন্দাস রিভার চ্যাংলা পাস দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে। আর খারদুংলা পাস আরেকটা জিনিস মনে রাখবে, সিয়াচেন গ্লেশিয়ারের কাছে অবস্থিত। কোন পাস সিয়াচেন গ্লেশিয়ারের কাছে অবস্থিত, এটা কিভাবে জিওগ্রাফিক্যালি ম্যাপ দেখে এটা কিন্তু আমি বুঝতে পারিনি, কিন্তু একটা জায়গায় কোশ্চেন পেয়েছি বলে আমি বললাম। কোশ্চেনটা এরকম দিয়েছে, কোন পাস সিয়াচেন গ্লেশিয়ারের কাছে অবস্থিত, খারদুংলা অ্যান্সার নিয়েছে। এমনও নয় সেখানে যে অন্য জম্মু কাশ্মীর ছাড়া অন্য কোনো পাস দিয়েছিল, সবকটাই জম্মু কাশ্মীরের পাস অপশনে দিয়েছিল, আমার অপশনটা মনে পড়ছে না, পিআরপিএসসি তে। ঠিক আছে, তো লাদাখ হয়ে গেল। তা প্রথমে আমরা কারাকোরাম পড়লাম, তারপর দক্ষিণে এসে লাদাখ পড়লাম, তারপর হচ্ছে কি আমাদের জাস্কার রেঞ্জ। তোমাদের এখানে কাজ হবে একটা, সেটা হচ্ছে কি জাস্কার শব্দের অর্থ কি। জাস্কার শব্দের অর্থ কি? জাস্কার থেকে আমাদের 2-3টে ইম্পর্টেন্ট পয়েন্ট কি হতে হবে। ফার্স্ট হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্ট পিক পড়তে হবে, ফার্স্ট মানে হাইয়েস্ট পিক পড়তে হবে মাউন্ট নুন, 7135 মিটার, মাউন্ট নুন। ইম্পর্টেন্ট পাস হচ্ছে কি এখানে বারালাচালা, জাস্কার রেঞ্জে অবস্থিত বারালাচালা, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। বারালাচালা পাস জাস্কার রেঞ্জে অবস্থিত, অনেকেই বলতে পারবেন। আচ্ছা, এখানেই হচ্ছে গিয়ে জাস্কার রেঞ্জের মধ্যেই জাস্কার রিভার অবস্থিত, যেটা ইন্দাস নদীতে পড়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট ট্রেক করা হয়, হাইয়েস্ট ট্রেক ইন দ্য ওয়ার্ল্ড, কি নাম? চাদর ট্রেক। জাস্কার রিভার এর ওপরে করা হয়, যখন এই শীতকালে জাস্কার রিভারটা পুরো বরফ হয়ে যায়, তার উপর দিয়ে হচ্ছে গিয়ে ট্রেক করা হয়, চাদর ট্রেক। এটা হচ্ছে গিয়ে হাইয়েস্ট ট্রেক ইন দ্য ওয়ার্ল্ড, প্রায় 6000 মিটার। চাদর ট্রেক। তো জাস্কার রিভার এখান দিয়ে বয়ে চলেছে, এবং জাস্কার রিভার হচ্ছে কি ইন্দাসের উপনদী। তাহলে আমরা পড়লাম কারাকোরাম, লাদাখ, জাস্কার পড়লাম। এইবার আমরা আসবো একটুখানি ইন্ডিয়ার বাইরে আর কি কি রেঞ্জগুলো আমরা যেগুলো দেখছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি এইখানে লাদাখের ঠিক নিচে কৈলাস রেঞ্জটা অবস্থিত, কৈলাস পর্বতমালাটা অবস্থিত। তাহলে কৈলাস পাহাড়টাও আমরা একটুখানি দেখে নিই, কৈলাস পর্বতমালাটাও আমরা একটু দেখে নিই। কৈলাসকে বলা হয় ওয়াটার টাওয়ার অফ এশিয়া। কারণ কেউ বলতে পারবে কারণ কি? খুব সোজা, দুটো ইম্পর্টেন্ট নদী ওখান থেকে উৎপন্ন হচ্ছে। দুটো না তিনটে? তিনটে, ইন্দাস, সতলেজ আর হচ্ছে ব্রহ্মপুত্র। ইন্দাস, সতলেজ আর ব্রহ্মপুত্র। ইন্ডিয়াস, সতলেজ আর ব্রহ্মপুত্র। সতলেজ নদীটা ওর মানস সরোবরের কাছেই রাক্ষসতাল থেকে উৎপন্ন হচ্ছে, কিন্তু ওটা একদমই একটা অফশুট বলা যেতে পারে। তো এই কারণে তিনটি ইম্পর্টেন্ট নদী উৎপন্ন হচ্ছে, তিনটি ইম্পর্টেন্ট অ্যান্টিসিডেন্ট রিভার, সেই কারণে এটাকে ওয়াটার টাওয়ার অফ এশিয়া বলা হয়। আচ্ছা, এটা অবস্থিত হচ্ছে গিয়ে সাউথ ওয়েস্টার্ন অফ টিবেটিয়ান প্ল্যাটিউ, ঠিক আছে। এটা সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি, মাউন্ট কৈলাস, একটু আগে আমরা দেখলাম 6638 মিটার মাউন্ট কৈলাস। এখানেই হচ্ছে গিয়ে মানস সরোবর আর রাক্ষসতাল অবস্থিত, আমরা জানি। মানস সরোবর যাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পাস যদি জিজ্ঞেস করে, লিপু লেক হবে, ঠিক আছে। মানস সরোবর তোমার নীতি পাস আর মানা পাস এই দুটো দিয়েও যাওয়া যায়, কিন্তু লিপু লেকটা হচ্ছে গিয়ে সবচেয়ে কম সময়ে যাওয়া যায়। আচ্ছা, মানস সরোবরের কাছে কৈলাস রেঞ্জে অবস্থিত হচ্ছে গিয়ে
দেমচক, দেমচক এটা একটা ইম্পর্টেন্ট বুদ্ধিজম স্টাইল। যখন বুদ্ধিজম থাকবে তার সঙ্গে জৈনিজম অবশ্যই থাকবে, কারণ দুজনেই ভাই, ভাই ভাই ধর্ম। ঋষভনাথ একজন জৈন তীর্থঙ্কর, বলা হয় তিনি কৈলাস পর্বতে এসেই লিবারেশন পেয়েছিলেন। তাহলে এই কৈলাস পর্বত নিয়ে এই কটা জিনিস আমাদের মনে রাখলে হবে। এইবার হচ্ছে গিয়ে আমরা আরো ইন্টারেস্টিং জায়গাগুলোয় আসি, যেগুলো হচ্ছে গিয়ে আমরা পামির নর্থ থেকে দেখছিলাম। পামির নর্থ থেকে যে পাহাড়গুলো বেরিয়েছে ট্রান্স হিমালয়ান রেঞ্জ, সেইগুলো যেগুলো দেখছিলাম আমরা। প্রথমে আমরা কি দেখলাম? পামির নর্থ থেকে উত্তর দিকে কোন পাহাড় গেছে দেখলাম আমরা? টিএন সান। তিয়ান শান, তিয়ান শান। তিয়ান শান পাহাড় সম্বন্ধে আমাদের কি জানতে হবে? তিয়ান শান পাহাড় সম্বন্ধে দুটো জিনিস জানতে হবে। এক হচ্ছে গিয়ে তিয়ান শান পাহাড়কে বলা হয় হেভেনলি মাউন্টেন। আমি এগুলো সব কিন্তু এমসিকিউ থেকে বলছি। হেভেনলি মাউন্টেন। আর তিয়ান শান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ভিক্টোরি পিক। উচ্চতারা 7000 সামথিং হবে। হেভেনলি মাউন্টেন কোথায় বলা হয়, কোন দেশে বলা হয়? মঙ্গোলিয়া। তার মানে বুঝতে পারছো ওটা কতটা গিয়ে চায়না ক্রস করে মঙ্গোলিয়াতে কেউ ঢুকে গেছে। মানে মানে ওটা ওখানেও অবস্থিত আর কি। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে গিয়ে টেংরি খান। বলা হয় চেঙ্গিস খান এখানেই মারা গেছিলেন। টেংরি খান, নট শিওর অ্যাবাউট দ্যাট। এখান থেকে হচ্ছে গিয়ে আমরা পড়েছি ইতিহাসে আবু দরিয়া, সিরদরিয়া নদীটা এখানে উৎপন্ন হয়েছে। টেংরি খান হচ্ছে গিয়ে কথাটার মানে মঙ্গোলিয়ান ভাষায়, মানে মঙ্গোলিয়ানরা এটাকে হচ্ছে গিয়ে লর্ড অফ দ্য লাইট হিসাবে পুজো করে টেংরি খানকে, এবং এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ব্যাস, অনেক কিছু বলা হয়ে গেল তিয়ান শান নিয়ে। এত কিছু মনে না রাখলেও চলবে, যতটা পারবে। এরপরে আমরা আসি অন্য একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি কুয়েনলুন। কুয়েনলুনটা কোন দিকে বললাম আমি? নর্থ ইস্টের ইস্ট। দিকে। কুয়েনলুন বললাম নর্থ ইস্টে। নর্থ ইস্ট। তো এরকম ভাবে একটু বানাই আমি, কুয়েনলুন। কুয়েনলুন পর্বতমালা অ্যাকচুয়ালি বলা হয় কুয়েনলুন পর্বতমালাকে যে নর্দার্ন বাউন্ডারি অফ টিবেটিয়ান প্ল্যাটিউ। নর্দার্ন বাউন্ডারি অফ টিবেটিয়ান প্ল্যাটিউ। তার মানে বেশ উত্তর দিকেই অবস্থিত, আমরা বুঝতে পারছি। কুয়েনলুন পর্বতের হচ্ছে গিয়ে সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গিয়ে মাউন্ট লুইসি, 7167। এইখান থেকে উৎপন্ন হয়েছে ইয়ারকান্ড রিভার। সে সিন্ধুর একটা ইম্পর্টেন্ট উপনদী ইয়ারকান্ড রিভার। এখান থেকে উৎপন্ন হয়েছে ইয়ারকান্ড রিভার। ঠিক আছে, হয়ে গেল। আর কিছু এটা থেকে লাগবে না। আর কি মাউন্টেন বলেছিলাম? হিন্দুকুশ বলেছিলেন। হিন্দুকুশ। হ্যাঁ, হিন্দুকুশ। হিন্দুকুশ মাউন্টেনটা এইরকম, পামিরের উপর থেকে শুরু হয়ে পামির ক্রস করে নর্থ ওয়েস্টে চলে গেছে। মানে নর্থ ওয়েস্ট আর এদিকে সাউথ ইস্ট, মানে হলো না জিনিসটা আঁকা, মানে নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্ট, মানে এরকম ভাবে অবস্থিত হিন্দুকুশ। হিন্দুকুশ মাউন্টেনটা কেন ইম্পর্টেন্ট? আর্যরা এসেছিল। আলেকজান্ডার। সবই ঠিক বলেছো। খাইবার পাস, এখানেই অবস্থিত খাইবার পাস। আরিয়ান ইনভেনশন, আলেকজান্ডারের ইনভেনশন, পার্সিয়ান ইনভেনশন, যত রকমের তোমার ট্রাইবাল ইনভেনশন, ইন্দো গ্রিক্স, হুন,
হুনদের আক্রমণ সবকিছুই হচ্ছে গিয়ে, শকদের আক্রমণ সবকিছুই হচ্ছে গিয়ে খাইবার পাসের মাধ্যমে হয়েছিল। এগুলি সবকিছুই হিন্দুকুশে অবস্থিত। হিন্দুকুশ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, প্রচুর বার পরীক্ষায় এসেছে, কেউ বলতে পারবে? তিরিচমির, ৭,৭০৮। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর কিছু মনে রাখো কি না রাখো, হাইয়েস্ট পিক এখানকার হিন্দুকুশের 30 মিনিট যেন ভুল না হয়। এই হিন্দুকুশ থেকেই ইম্পর্টেন্ট অনেকগুলো রিভার উৎপন্ন হয়েছে, যেমন হচ্ছে গিয়ে কাবুল, যেমন হচ্ছে গিয়ে সোয়াট, এগুলো সব সিন্ধু নদীর ইম্পর্টেন্ট উপনদী। তাহলে মোটামুটি নর্থ ইস্ট থেকে সাউথ ইস্টে এটা যায়, সাউথ ওয়েস্টে এটা যায়, এটা মনে রাখলেই হবে। এরপর আর কি বলেছিলাম, আর কি ইয়ে ছিল, সেটা হচ্ছে কি সুলেমান। সুলেমান সুলেমান একটা ডিসকন্টিনিউড রেঞ্জ। কালারটা চেঞ্জ করি, একটা ডিসকন্টিনিউড রেঞ্জ সুলেইমান, মূলত পাকিস্তানে অবস্থিত। পাকিস্তান বালুচিস্তানের এই রিজিয়নে অবস্থিত। দুটো ইম্পর্টেন্ট জিনিস এখানে মনে রাখবে, আর কিছুই না। একটা হচ্ছে গিয়ে এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তাখতি সুলেমান। তাখতি সুলেমান, তাখত ই সুলেমান ৩,৪৮৭। এটা হবে না, ঠিক আছে, ৩,৪৮৭ তাখতি সুলেমান। সেটার থেকেও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে বোলান পাস। ইংরেজরা যখন আফগানদের সাথে যুদ্ধ করতে গেছিল, ইঙ্গো আফগান যুদ্ধগুলো যেগুলো আমরা পড়ি, এগুলো সব বোলান পাসের মাধ্যমে হয়েছিল, দুটো যুদ্ধই। তো আফগান বিজয় যখন হয়েছিল বাই ব্রিটিশ, এটা হচ্ছে গিয়ে দুটো যুদ্ধই বোলান পাসে হয়েছিল, সেই কারণে এটা খুব ইম্পর্টেন্ট বোলান পাস। আর হচ্ছে গিয়ে এই সুলেমান রেঞ্জের হচ্ছে গিয়ে প্যারালালি কিছু তোমার সল্ট রেঞ্জ দেখতে পাওয়া যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সল্ট রেঞ্জ দেখতে পাওয়া যায়, যেটাকে পাকিস্তানে বলা হয় সফেদ কোহ। সফেদ কোহ আমার মনে হয় এইটুকুই হচ্ছে কি এনাফ আমাদের ট্রান্স হিমালয়ান রেঞ্জ পড়ার জন্য। বলো, কারোর কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা? এখানে যেটুকু বললাম মনে রাখতে পারলে মোর দ্যান এনাফ হবে। প্রথমে আমরা দেখলাম হচ্ছে গিয়ে ইন্ডিয়ার মধ্যে ট্রান্স হিমালয়ান রেঞ্জ কি কি রয়েছে, কারাকোরাম, লাদাখ, জাস্কার, কৈলাসটা যদিও বাইরে রয়েছে। তারপর হচ্ছে পামির নর্থ থেকে কি কি বেরিয়েছে সেগুলো। ঠিক আছে, আমি আর এক্সট্রা এখানে বলছি না। আর পরের এতে গেলে আবার পূর্বাঞ্চলটা শুরু হলে আবার অনেক পয়েন্ট বলবো, সেখানে আবার মাথায় চাপ পড়ে যেতে পারে। এইটুকুই রাখছি আমি আপাতত। কারোর কিছু কোয়েশ্চেন আছে কিনা বলো। স্যার ওই লাস্টের ওটা কি বললেন, সফেদ কো? সফেদ কোহ, সাদা মাউন্টেন, তো সল্ট মাউন্টেন বলে সফেদ কোহ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, পরের দিন তাহলে আমরা এর মধ্যে যে বাউন্ডারি গুলো রয়েছে, মেন সেন্ট্রাল থ্রাস্ট, মেন বাউন্ডারি থ্রাস্ট, এটা দিয়ে শুরু করব। তারপর পূর্বাঞ্চল রেঞ্জে যাব। তাহলে গিয়ে পূর্বাঞ্চল রেঞ্জটা মানে কমপ্লিট করলেই আমাদের মাউন্টেন রেঞ্জটা কমপ্লিট হবে। কারোর কিছু কোশ্চেন আছে কিনা বলে নাও ফাইনালি। স্যার স্যার? ওই কারাকোরাম, লাদাখ, জাস্কার, কৈলাস এটা স্যার বলেন ইন্ডিয়ার মধ্যে, আর বাকিগুলো বলেন না, পামির প্লেট। কৈলাসটা ইন্ডিয়ার মধ্যে নয়, কারাকোরাম, লাদাখ, জাস্কার ইন্ডিয়ার মধ্যে। আচ্ছা আচ্ছা, ওটার সাথে ডাইরেক্ট তোমার তামিলনাড়ুর কানেকশন নেই বলে আমি আলাদা চারটে আলাদা আগে পড়ালাম। আর বাকিগুলো স্যার বলেন পামির গ্রন্থি থেকে মানে শুরু পামির হয়েছে। গ্রন্থি থেকে উৎপন্ন হয়েছে। ওকে স্যার। ঠিক আছে, নদীগুলোর নাম যতটা পারো মনে রেখো, কোন নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, এগুলো মনে রাখলে ভালো। আচ্ছা, আমরা জানি হচ্ছে কি বালুচিস্তানের কাছেই, বালুচিস্তান আর সিন্ধু প্রদেশের মাঝখান দিয়ে ইন্দাস নদী এতে পড়েছে, আরব সাগরে পড়েছে, এটা আমরা জানি, তার বলা হয়নি। আর টেংরি খানটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হ্যাঁ এটাও আমি বলেছি। ঠিক আছে, ঠিক আছে, কারোর কিছু কোয়েশ্চেন না থাকলে আমরা আজকের ক্লাসটা এখানে এন্ড করব। স্যার বলছি যে পামির মাউন্টেন এর রেঞ্জটা কি, মানে হাইয়েস্ট রেঞ্জটা? বুঝতে পারলাম না, কি বলছো?
মানে আপনি যেগুলো বলেন ওগুলো তো পামির মাউন্টেনের বিভিন্ন রেঞ্জ, কিন্তু পামির পামির তো একটা প্ল্যাটেউ, পামির তো একটা প্ল্যাটেউ, হ্যাঁ একটা মালভূমি অঞ্চল। হ্যাঁ হ্যাঁ মালভূমি থেকে মানে বিভিন্ন চারিদিকে বিভিন্ন পাহাড় বেরিয়েছে। পাহাড় গেছে স্যার। পামির মালভূমি মানে পামির যে মাউন্টেন আছে ওর হাইয়েস্ট পিকটা কি হবে ওটার স্যার? হাইয়েস্ট পিক তোমার হচ্ছে গিয়ে কোনো মানে তেমন কোনো নাম জানা যায় না, একটু মালভূমি অঞ্চল, তার মানে অনেকটা জায়গা জুড়ে তোমার আহ একটা হাইয়েস্ট যদি অঞ্চল হয় অনেকটা জায়গা জুড়ে হবে, কারণ উপরটা টেবিল টপ। সুতরাং ওরকম হাইয়েস্ট পিক একটা মালভূমির আমি পাওয়া যাবে না, ওরকম ভাবে বলা সম্ভব নয়, কারণ ওখানে কোনো পিক হয় না, শৃঙ্গ হয় না কোনো মালভূমির ভিতরে। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার জর্জ মানেটা কি স্যার? গর্জ, গর্জ, জর্জ না গর্জ। গর্জ সরি। গর্জ মানে কি কেউ একজন বলতে পারবে? গিরিখাত। গিরিখাত অঞ্চল ভি আকৃতির বা আই আকৃতির হতে পারে। পাহাড় কেটে 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 নদীগুলো হচ্ছে গিয়ে স্রোতের মাধ্যমে পাহাড় কেটে কেটে এরকম গর্জ বা গিরিখাত বানায়। ঠিক ওই আছে, গিলগিট বাল্টিস্তান যে অঞ্চলটা ওটা তো পিওকের আন্ডারে পড়ছে। ওটাকে পিওকের আন্ডারে পড়ছে এবং ওটা আরো অনেক ব্যাপার আছে। গিলগিট বাল্টিস্তানের একটা অঞ্চল আমরা জানি একে দেওয়া, মানে স্বাধীন স্বাধীন করে দেওয়া হয়েছে, ওরা স্বাধীনভাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে কাজ করে। গিলগিট বাল্টিস্তানের একটা অংশ আবার পাকিস্তানের আন্ডারে। ওখান দিয়ে তো আমাদের ওই কারাকোরাম এগুলো মানে ভারতের মানে ট্রান্স হ্যাঁ হিমালয়টাই কি থাকছে, পামিরের কোনো হ্যাঁ হ্যাঁ যাচ্ছে হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারাকোরাম পামির থেকে উৎপন্ন হয়ে গিলগিট বালতিস্তান হয়েই হচ্ছে কি আমাদের শ্রীনগরের একটু নর্থের সাইড দিয়ে ওই সাইড দিয়ে এসে আমাদের লাদাখের দিকে গেছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমরা ক্লাসটা এন্ড করি, পরের দিন হচ্ছে কি আমরা এর পরের অংশটা থেকে শুরু করব। একটু স্লো যাচ্ছি, আশা করি তোমাদের মাথায় আগে এই ফিজিওগ্রাফিটা ঢুকে যেতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, গুড নাইট এভরিওয়ান, পরের ক্লাসে দেখা হবে। গুড নাইট স্যার, থ্যাংক ইউ।